বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা জুনিপার ডিভাইসে কিভাবে অ্যানসিবল দিয়ে অটোমেশন করব সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখবো আর কি। হ্যাঁ, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, অ্যানসিবলের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদেরকে একটা কন্ট্রোল মেশিন তৈরি করা আর কি। হ্যাঁ, অ্যানসিবল প্লেবুক যে মেশিন থেকে এক্সিকিউট করব ওই মেশিনটাকে রেডি করা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা জুনিপারের যে ডিভাইসে এই কমান্ডগুলো এক্সিকিউট করব সেই জুনিপার ডিভাইস আপনার কানেক্ট থাকবে এবং হচ্ছে কন্ট্রোল মেশিনের সাথে কানেক্টিভিটি থাকবে আর কি। কানেক্টিভিটি বলতে যে রিসেবিলিটি থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের কন্ট্রোল মেশিন তৈরি করব। দ্যাট মিন্স হচ্ছে আমাদের আমি এখানে কন্ট্রোল মেশিন তৈরি করার জন্য উবুন্টু আমি রেকমেন্ড করব হচ্ছে এই জুনিপার বা জুনোস অপারেটিং সিস্টেমের রেসপেক্টে আপনার মেশিনটা হবে অবশ্যই উবুন্টু। তবে উবুন্তুর আমি এখানে রেকমেন্ড করব 20 অথবা 21, মানে 20.04 অথবা 21.04 এই ভার্সনের উবুন্টু মেশিন আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, তবে আমাদের এই ইয়ার ক্ষেত্রে জেএনএস3 এর ক্ষেত্রে আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি এই ভার্সনের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ উবুন্টুর যে আহ, আম, ইটা পাবেন, ভার্সন পাবেন সেটা হচ্ছে 18 পয়েন্ট সামথিং আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে 18 পয়েন্ট সামথিং এ একটু ঝামেলা আছে। সেটা ঝামেলাটা হচ্ছে কি যে ওখানে পাইথন 3 এবং পাইথন 2 দুইটা বিল্ট ইন থাকে। তো যখন আমরা অ্যানসিবল ইনস্টল করি সেটা হচ্ছে ডিফল্ট পাইথন 2 তে চলে যাওয়ার কারণে কিছু এরর পেতে পারে। তো এই জন্য মোর ফ্রেন্ডলি হচ্ছে মানে জুনিপার ডিভাইসের রেসপেক্টে যখন আমি অ্যানসিবল দিয়ে অটোমেশন করব, তো মোর ফ্রেন্ডলি হচ্ছে উবুন্টু 20 অথবা 21। আপনাদের এখানে যেটা আমি যে সার্ভারটা কন্ট্রোল মেশিন হিসেবে রেডি করব সেটা হচ্ছে 21। হুম, তাহলে এই কন্ট্রোল মেশিনটাকে আমি কিভাবে রেডি করব, প্রথমত আমি যেটা দেখাই যে এখানে যেহেতু বললাম যে জেএনএস3 ইটসেলফ আমি এটা নিতে পারবো না জেএনএস3 ভিএম থেকে। তো এখানে আমাকে যেটা করা লাগছে, এটাকে 21.0 যেটা এটার কিউকাউ2 ফাইল আমাকে প্রেফারেন্স ভিএমআর এর মাধ্যমে আমাকে হ্যাঁ, এটা অ্যাড ওই করা যে লাগছে। কোন জিএনএস3 কোন ভার্সনের উপর এটা ইউজ করা যাবে? 2021। 2021 আমি ভার্সন ব্যবহার করতেছি 2.15। এটাতে সর্বোচ্চ হুম, 18 পর্যন্ত সাপোর্ট করবে ubuntu। হ্যাঁ, হ্যাঁ, এর আমারটা আছে 2.2.22। ওইটা কি 22 সাপোর্ট করবে? হ্যাঁ, চেক করে দেখতে পারেন সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট না করে সমস্যা নাই। আমি হচ্ছে যেহেতু আমাদের এখানে ভিএমওয়ার আছে, ভিএমওয়ার থেকে আমি জিএনএস3 তে কল করতে পারি। ঠিক আছে, যদি সাপোর্ট করে করলো, আর না করলে কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, ওইটাই আমি দেখাচ্ছি। আপনাদের জেএনএস3 তে যদি সরাসরি আপনার 20 অথবা 21 উবুন্টু সার্ভার যদি আপনি নিতে পারেন তাহলে তো হইলো, আর যদি না নিতে পারেন সেটা হচ্ছে আমরা ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের মাধ্যমে এই উবুন্টু সার্ভার দেখব। এখন ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে একটা সার্ভার ইনস্টল করা কিন্তু খুব ইজি। এটা আর আপনারা পারবেন আর কি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। যে নিউ ভার্চুয়াল মেশিনে যাবেন, তারপরে হচ্ছে এখানে কাস্টমে নেক্সট যাবেন, ওয়ার্ক স্টেশন যেটা সিলেক্ট আছে সেটাই থাকবে। আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, এইভাবে নেক্সট নেক্সট যে উবুন্টু সার্ভার 64 বিট লিনাক্স, দেন নেক্সট, তারপরে এখানে নাম দিবেন, নাম টাম দিয়ে তারপরে হচ্ছে নেক্সট, তারপরে এখানে যা যা দেওয়া দরকার, এখানে হচ্ছে 4 জিবি র্যাম হলে এনাফ। আপনি আপনার মেশিনের র্যাম যদি বেশি হয়, রিসোর্স বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি বাড়াই নিতে পারেন আর কি। নেক্সট, তারপরে হচ্ছে এখানে নেট অ্যাড্রেস ট্রান্সলেশন, এটাও থাকতে পারে অথবা হোস্ট অনলি থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো এইভাবে নেক্সট নেক্সট করে এসসিএস এগুলো সব ডিফল্ট আর কি। ক্রিয়েট এ ভার্চুয়াল ডিস্ক, ঠিক আছে, ক্রিয়েট এ ভার্চুয়াল ডিস্ক করে আপনি হচ্ছে অপারেটিং সিস্টেমটা পরে দিয়ে দিবেন আর কি। তো এটা আমি এখন ক্যান্সেল করছি, আমি অলরেডি এটা দিয়ে রাখছি। তো ubuntu এখান থেকে আমি সেটিংটা একটু দেখাই নি। সেটিং এ এখানে আমি কি রিসোর্স ইউজ করছি এটার জন্য, যে এখানে 4 জিবি র্যাম ইউজ করতেছি আমি এই উবুন্টু সার্ভারের জন্য। উবুন্টু 21, প্রসেসর হচ্ছে দুইটা, আর ডিস্ক নিচ্ছি হচ্ছে 20 জিবি। আর এখানে দুইটা অ্যাডাপ্টার নিছি আমি, অ্যাডাপ্টার হচ্ছে ভিএমনেট 2 আর একটা হচ্ছে ভিএমনেট 3, এই দুইটা অ্যাডাপ্টার। এখন ভিএমনেট 2 এবং ভিএমনেট 3 এটা দুইটাই হচ্ছে, আপনি এখানে একটু খেয়াল করবেন কাস্টম আর কি। হ্যাঁ,
এটা একটু মনে রাখতে হবে। কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক VM2, আর এটা হচ্ছে VM3। তো এটা এইভাবে নেওয়ার পরে নেক্সট যেটা কাজ হবে, JNS3 তে একটু চেঞ্জ করতে হবে, বা VMware থেকে, VMware অর্কেস্ট্রেশন থেকে নেওয়ার জন্য VMware এ এখানে দেখবেন অ্যাডভান্স সেটিং, এখানে কি দেওয়া আছে, VM2 থেকে এখানে ইন্টারফেস যেটা VM ইন্টারফেস, VM8 হচ্ছে এক্সক্লুডেড। তো আপনার মেশিনে আমি যে ওখানে VM2 এবং 3 বললাম, ওই দুইটা ইন্টারফেস এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এখানে 18 আমার দুইটা ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে, 2 এবং 3। তাহলে এখানে 2 এবং 3 এই দুইটা ইন্টারফেস আমি কনফিগার করলেই কোথায় গিয়ে ক্রিয়েট হবে, এইখানে গিয়ে আমার এথারনেটের অ্যাডাপ্টার সেটিং এ যদি যাই, তাহলে দেখবো যে এখানে সে 2 এবং 3 আমি 19টাই ক্রিয়েট করে রাখছি। বিভিন্ন পারপাসে আমাকে ইউজ করতে হয়, আপনাদের হয়তো 19টা প্রয়োজন হবে না। যেমন 2 এবং 3 VMnet 2, 2 কোথায় গেল, এটা 6 7 8 9 5 4, এই যে 2, এটা এটা হচ্ছে 3, এই দুইটা নিক অন্য আপনাদের। কিছু হুম, নামে ক্রিয়েট করলে কোনো সমস্যা হবে, যে কোনো দুইটা নামে, এটা নাকি যখন টু আমি আর থ্রি? কনফিগার করব, 2 আর 3 বলতে কি, আমি যখন এখানে ক্লিক করব, আমি এখানে নাম দিছি কি VMnet 2, আর এটা হচ্ছে VMnet 3। যখনই আমি কনফিগারে ক্লিক করব, অটোমেটিক্যালি ও এই দুইটা নামে ক্রিয়েট করে ফেলবে, VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 অ্যান্ড 3। এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগবে না, জাস্ট আমার না, বলছি ওইখানে আমি 2 আর 3 না ক্রিয়েট করে যদি 3 4 ক্রিয়েট করি, কোনো ইস্যু নাই, সমস্যা নাই তো? না এই যে কোনো ইস্যু এখানে। নাই, কোনো ইস্যু নাই। এখানে যদি আমি বলি যে 5 6, ঠিক আছে? 5 আর 6, তাহলে 5 আর 6 হচ্ছে আপনার এখানে ক্রিয়েট হবে। আপনি যখন ওই ওয়ার্কস্টেশন থেকে এটাকে কানেক্ট করবেন, তখন এই ২ টা নিক, এখানে ২ টা নিকের প্রয়োজন হয় না, একটা নিক হলেই হয়। ঠিক আছে? এখানে আপনার বলে দিতে হবে কাস্টমে আপনি কোনটা নিলেন আরকি। ঠিক আছে? এটা ২ টা প্রয়োজন নাই, একটা হলেই হবে। এটা চিনাই দিতে হবে, মানে ওইখানে হ্যাঁ, যে কোনো একটা চিনাই হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। যেটা আপনি ক্রিয়েট করলেন, আচ্ছা। ধরেন আপনি 5 ক্রিয়েট করছেন, VMnet 5। তখন এখানে এসে VMnet 5 কাস্টমে গিয়ে এটা বলতে হবে যে VMnet 5 হোস্ট অনলি। ক্লিয়ার? হুম। সেটিংটা আর এরকম আরেকটা হবে। নিক কি করব? দুইটা নিক যে ২ টা হইলো, নিক আরেকটা দরকার নিক নাই। তো? ২ টা নিক দরকার নাই। একটাই ও, এনাফ। একটা হইলো। একটাই এনাফ। আচ্ছা। আমি অন্য পারপাসে ২ টা নিছি। আপনি একটাই নিবেন। একটা নিলেই এনাফ। দরকার নেই। আচ্ছা। তাহলে এই ছিল হচ্ছে আমার সেটিং। এটা সেটিং এটাই এড করার পরে আমরা চলে আসবো হচ্ছে VMware VMs। তারপরে নিমে যাব। VMware VMs ইজ নেক্সট। তারপরে এখানে GNS3 VM, তারপরে Red Hat 8, 7, হ্যাঁ, CentOS এগুলো সব চলে আসছে। তো যেহেতু আপনি VMware Orchestration এ ইনস্টল করে ফেলছেন, তো সর্বোচ্চ ইনস্টল করার পরে কি করতে হবে? আপনার মেশিনটা একবার রিবুট দিতে হবে। তাহলে এইভাবে চলে আসবে আরকি। এখানে Ubuntu 21 দেখাচ্ছে না, কারণ Ubuntu 21 অলরেডি আমি নিয়ে নিছি। ঠিক আছে? এখানে চলে আসবে, তারপরে জাস্ট ফিনিশ দিলে আপনার এই উবুন্টু মেশিনটা আপনার GNS3 ওয়ার্কস্টেশনে ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে। তখন আপনার যদি সার্ভার, দ্যাট মিনস এখানে গিয়ে যদি দেখেন উবুন্টু, এই যে এখানে দেওয়া আছে উবুন্টু 21। ঠিক আছে? আমি একটা মেশিন নিয়ে কাজ করতেছি, এটা উবুন্টু 21। আপনি এটা 21 দিয়েও কাজ করতে পারেন, অথবা 20 দিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রসিডিউর। তো তারপর এটা হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমাদের যেহেতু এই ক্লাউডটা DHCP আইপি দেয়, DHCP তে অটোমেটিক্যালি এই মেশিনটা আইপি পাবে। তো যেকোনো একটা ডকার কন্টেইনার থেকে এটাতে SSH করে লগইন করে আপনি এর ম্যানুয়াল আইপিটা সেট করে নেবেন। কিভাবে উবুন্টুতে ম্যানুয়াল আইপি সেট করে এটা আমি দেখাইছি। ওটা দেখে ম্যানুয়াল আইপি সেট করে নেবেন। এই হচ্ছে আমার মেশিন এর ইনিশিয়াল সেটআপ এটা। ইনিশিয়াল সেটআপ কমপ্লিট করার পরে আমি এইখানে হচ্ছে আমি কোথায় আছি? ডকার কন্টেইনারে। ডকার কন্টেইনার থেকে এখন আমি আছি কোথায়? ডকার কন্টেইনারে। এই হচ্ছে ডকার কন্টেইনার। ডকার কন্টেইনারে হচ্ছে আমার আইপি ifconfig, কন্টেইনারের আইপি হচ্ছে 101, আর এই সার্ভারের আইপি হচ্ছে 105। তাহলে আমি আর কি করব? এই 101 থেকে জাস্ট SSH করে লগইন করব। আপনি ইনস্টলেশন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। ঠিক আছে?
তো অপারেটিং সিস্টেম সেটআপ এটা তো পারবেন আর কি, সমস্যা হবে না। আচ্ছা ওকে, তাহলে এটা চলে আসলো। এটা আসার পরে আমরা যেহেতু আমরা জানি যে অ্যানসিবল কন্ট্রোল মেশিন যদি তৈরি করতে হয় তাহলে দুইটা ফাইল লাগে আমাদের, ঠিক আছে? দুইটা ফাইল লাগে, একটা হচ্ছে ansible.cfg আর একটা হচ্ছে হোস্ট ফাইল। এই দুইটা ফাইল আমাদের লাগবে। তো ansible.cfg এই ফাইলের কনফিগারেশনটা কি হবে? খুব সিম্পল, এটাও আমরা জানি, সিসকো ডিভাইসের রেসপেক্টে আমরা দেখছি। তো এখানে হচ্ছে কি ডিফল্ট ইনভেন্টরি ফাইলটা কোনটা হবে, যে হোস্ট ফাইল হচ্ছে ইনভেন্টরি কারেন্ট ডিরেক্টরি, আর হোস্ট কি চেকিং ফলস টাইম আউট, কতক্ষণ সে ওয়েট করবে নেক্সট ডিভাইস এসএসএস এর জন্য। তো এই দুইটা লাইন, দুইটা তিনটা লাইন আপনাকে দিতে হবে ansible.cfg, এটা নিয়ে ডিটেলস আমি বলছি। তারপরে হচ্ছে হোস্ট ফাইল। হোস্ট ফাইলে কি থাকতে হবে? আপনার ডিভাইসের এন্ট্রি গুলো থাকতে হবে। যেমন হচ্ছে এখানে জুনিপার রাউটার 4 এবং জুনিপার রাউটার 7। আমাদের এখানে জুনিপার রাউটার 4 এবং জুনিপার রাউটার 7। আমি তো এখানে নাম লিখছি। তাহলে যেহেতু এখানে নাম লিখছি, তাহলে এই নামগুলো আমি এর হোস্ট ফাইলে এই নামগুলো দিয়ে আইপি কনভার্ট করে নিচ্ছি বা রিজলভ করে নিচ্ছি, এটা আমি দেখাচ্ছি। তো অল কোলন ভার্স, এখানে ভ্যারিয়েবল গুলো, যে ভ্যারিয়েবল গুলো আপনাদের এখানে ব্যবহার করতে হবে সেই ভ্যারিয়েবল গুলো এখানে ডিক্লেয়ার করতে হবে। যেমন হচ্ছে এটা কি ansible আন্ডারস্কোর পাইথন আন্ডারস্কোর ইন্টারপ্রেটার। আমি যে ansible প্লেবুক গুলো রান করব, এই প্লেবুক গুলা আমার কোন ইন্টারপ্রেটার দিয়ে ইন্টারপ্রেট করবে। তো এটা হচ্ছে ডিফল্ট পাইথন 3। তো এখানে এই এটা কিভাবে আমি বুঝবো? যদি আমি এখানে লিখি হুইজ পাইথন, যদি হুইজ পাইথন লিখি অথবা যদি আমি পাইথন লিখি পাইথন, এখানে দেখেন পাইথন সরাসরি কত আসছে 3। পাইথনের যদি আমি 3 কাটা দেই, এখানে পাইথন 3 ডিফল্ট পাইথন 3, পাইথন 2 নাই এখানে। মানে সহজ কথা হচ্ছে উবুন্টু 21 এবং 20 তে পাইথন 2 নাই। আপনার যদি প্রয়োজন হয় আপনি ইনস্টল করে নেবেন, হ্যাঁ। ডিফল্ট পাইথন 3 হচ্ছে দেওয়া থাকে। ওকে, তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অ্যানসিবল কন্ট্রোল মেশিনের জন্য রিকমেন্ডেড হচ্ছে পাইথন 3 এর ভার্সনটা হতে হবে 3.8 এর উপরে। হ্যাঁ, আপনি যখন উবুন্টু মেশিন ব্যবহার করবেন তখন ওইটাতে পাইথনের ভার্সনটা একটু খেয়াল করে নিবেন, সেটা 3.8 অথবা 3.8 এর উপরে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনি রান করতে পারবেন না। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে কথাবার্তা। এরপরে হচ্ছে এখন আমরা কি করব, এই সার্ভারটাকে অ্যানসিবল প্লেবুক যেন প্লে করতে পারি, হ্যাঁ, এটার জন্য রেডি করব। তো এখন আমরা ইনস্টলিং প্রসিডিউর গুলো দেখাবো, যে ইনস্টলিং অ্যানসিবল অন লিনাক্স উবুন্টু 21.04। তাহলে আমাদের কি করতে হবে? অ্যানসিবল প্যাকেজটা ইনস্টল করতে হবে। তো প্যাকেজ ইনস্টল করার জন্য আমাকে কিছু আমাদের যে প্রসিডিউর গুলো আছে আমি জাস্ট গো থ্রু করতেছি, যাতে প্রতিটা স্টেপই রেকর্ডেড থাকে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। স্টেপ 1 এ আমরা জাস্ট নরমালি যেটা করি যে কোনো আপডেট আছে কিনা সেটা চেক করি। আপগ্রেডটা দেওয়া ম্যান্ডেটরি না, আপনি দিলেও দিতে পারেন। তারপরে হচ্ছে apt-get install open ssh client build essential, মানে ssh অলরেডি ইনস্টল করাই আছে, হ্যাঁ। তারপরে এটা জাস্ট ওভার চেকের জন্য দিতে পারেন। তারপরে হচ্ছে লিভ ffrdev, লিভ xsl এবং লিভ ssl-dev, মানে লাইব্রেরি ফাইল আর কি। তো স্টেপ 1 এ এই প্যাকেজগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তারপরে স্টেপ 2 তে এসে আমরা পাইথন 3 টাকে একটু চেক করে নিব, যে পাইথন 3 হচ্ছে অলরেডি ইনস্টল থাকে। তারপরে আমরা একটু চেক করে নিব যে পাইথন 3 এবং পাইথন 3 পিপ ইনস্টল কিনা। স্টেপ 3 তে এসে আমরা গিট ইনস্টল করব। গিট ম্যান্ডেটরি না, ইটস এ অপশনাল প্যাকেজ। আমি চাইলে করতেও পারি, নাও করতে পারি আর কি, হ্যাঁ। যদি গিটের সাথে কোনো অটোমেশনের কোনো লিঙ্ক করতে চাই, ইন দ্যাট কেস আমরা এটা প্রয়োজন হবে, আদারওয়াইজ দরকার নাই আর কি। তারপরে হচ্ছে এখানে স্টেপ 4 এ আমরা কি করব? অ্যানসিবল ইনস্টল করব। অ্যানসিবল এর সাথে আমরা জুনোস ই পাইজি, মানে জুনোস পাইজি, যেটা মানে আমরা পাইথন ইজি কুকবুক, যেটা আর কি আমরা লাস্ট পাইথন যখন যখন জুনিপার ডিভাইস পাইথন দিয়ে অটোমেশন করছি তখন এই প্যাকেজটা করছি পাইজি। হুম, আচ্ছা।
তো Ansible এবং PyG পুনরায় আমরা একটু ইনস্টল করে নিব। তার এনসিসি ক্লায়েন্ট হচ্ছে অপশনাল। আমি দিতেও পারি, নাও দিতে পারি। তারপর হচ্ছে ফাইনালি আমাদের এই কনফিগারেশন এর রেসপেক্ট এ যে Juniper এর ক্ষেত্রে যে মডিউলটা কাজ করবে সেটা হচ্ছে Ansible Galaxy মডিউল। তো Ansible Galaxy মডিউল তারপরে ধাপে আমরা ইনস্টল করে নিব। তারপরে হচ্ছে এটা চেকিং। যে লোকাল মেশিনটাতে আমরা ইনস্টল করলাম সেটা রেডি হইছে কিনা আরকি, হ্যাঁ? Ansible টেস্ট। Ansible টেস্ট করার পরে আমরা Juniper ডিভাইসে Ansible এর কমান্ড গুলো যাবে হচ্ছে netconf এর মাধ্যমে। netconf হচ্ছে আমরা জানি যে আমরা টেলনেট এর মাধ্যমে যেমন বা SSH এর মাধ্যমে লগইন করে যেমন ডিভাইস কনফিগার করতে পারি। netconf হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন টুলস। এই netconf এর মাধ্যমেই মূলত এই Ansible প্লেবুক গুলো এক্সিকিউট হবে। ঠিক আছে? তো এইখানে জুনিপার ডিভাইস গুলোতে আমাদের একটু কনফার্ম করতে হবে যে নেটকনফ এনেবল আছে কিনা। এটা আমরা জানি কিভাবে এনেবল করতে হয়। যখন আমরা পাইথন শিখছিলাম তখনও এটা আমাদের লাগছিল আর কি। তারপরে পিপ ইনস্টল জুনোস নেট কনফাই, এটাও হচ্ছে বলছে অপশনাল। এটা আমি লাইব্রেরিটা অ্যাড করতে পারি, আবার নাও করতে পারি। এটা হচ্ছে পাইথন মডিউল ফর কনভার্টিং এক্সএমএল টু ইন্টেলিজেন্ট পাইথন ডাটা স্ট্রাকচার। যদি এক্সএমএল থেকে আমি কনভার্ট করতে চাই, কোনো কনভার্টিং মেকানিজম যদি প্রয়োজন হয়, ইন দ্যাট কেস আমাদের এই প্যাকেজটা আমাদের লাগবে, আদারওয়াইজ ম্যান্ডেটরি না। আচ্ছা, অপশনাল। ওকে, তাহলে এখানে আমরা ফার্স্ট এটা ডান। তো এখানে আপগ্রেড 0 KB মনে হয় কম সময় নিবে। ওকে, ডান। তারপরে হচ্ছে ওপেন এসএসএইচ। আমরা তো এসএসএইচ দিয়ে লগ ইন আর কি, হ্যাঁ? তারপরে একবার একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ? যেহেতু এসএসএইচ যদি না থাকে, ব্যাকএন্ডে যদি এসএসএইচ না থাকে তাহলে নেটকনফ কাজ করবে না। কারণ আমি এখানে দিছি নেটকনফ কি? নেটকনফ থ্রো এসএসএইচ, হ্যাঁ? এখানে আমি যে নেটকনফ এসএসএইচ অপারেট করে মূলত 22 পোর্টে, আর নেটকনফ অপারেট করে, নেটওয়ার্ক কনফিগারেশনটা অপারেট করে 830 পোর্টে, মানে 830 830। তো এসএসএইচ ব্যাকএন্ডে যেহেতু এসএসএইচ এর থ্রোতে করবে সে, মানে এসএসএইচ ব্যাকএন্ডে থাকবে, এই জন্য এসএসএইচটা চেক করে নিলাম যে এসএসএইচটা কাজ করতেছে কিনা আমার মেশিনে। দেন আমাদের কিছু লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো প্যাকেজগুলো আমরা একটু দেখি, চেক করে এগুলো ইনস্টল করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পাইথন 3 এর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা অলরেডি ইনস্টল এবং আপ টু ডেট। এটা হচ্ছে 20.3.4 উবুন্টু, এবং আমাদের এখানে পাইথনের ভার্সন আমরা ব্যবহার করতেছি 3.9। ওকে, তারপর হচ্ছে গিট বললাম যে অপশনাল প্যাকেজ, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অলরেডি ইনস্টলড। তারপরে আমাদের মেন, মানে যেটার জন্য আমরা এত কিছু করলাম সেটা হচ্ছে অ্যানসিবল। এখন আমরা সেই প্যাকেজটা ইনস্টল করব। ইনস্টল অ্যানসিবল জুনোস, এটা অলরেডি ইনস্টলড। তারপরে পিপ ইনস্টল এনসিসি ক্লায়েন্ট। এখানে জুনিপার ডিভাইস আমরা চাইলে নেটকন দিয়েও সরাসরি আমরা করতে পারতাম, সেটাও একটা মডিউল আছে। তো সেটা না করে আমরা অ্যানসিবল গ্যালাক্সি মডিউল দিয়ে করতেছি। স্পেসিফাইড অলরেডি ইনস্টলড, হ্যাঁ, অলরেডি ইনস্টলড। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রম্পট করবে, একটা একটা করে ইনস্টল হবে। আমি অলরেডি এটা সেট আপ করে রাখছি, এই জন্য দেখাচ্ছে। এবার হচ্ছে লোকাল হোস্ট মানে কি? যে মেশিনটা আমার কন্ট্রোল মেশিন, এই উবুন্টু সার্ভারটাকে সে টেস্ট করবে যে আমার কন্ট্রোল মেশিনটা রেডি কিনা। যদি এটা এক্সিকিউট করার পরে কোনো এরর পান, তখন আপনার এরর রেসপেক্টে আপনাকে ট্রাবল শুট করতে হবে, হ্যাঁ? আমার এখানে কোনো আমার এরর ছিল, আমি ওটাকে কাভার করছি। একটা কি যেন এরর ছিল মনে হয়, ও না, ওটা 18 যখন রেডি করতেছিলাম তখন ছিল। 21-এ কোনো ঝামেলা হয়নি। তো এই জন্য বললাম যে 20 এবং উবুন্টু 20 এই যে সাকসেস। আমি উবুন্টু 20 অথবা যদি 21 যদি করি তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। হুম, আচ্ছা,
তাহলে আমার কন্ট্রোল মেশিন রেডি। দ্যাট মিনস আমার এই Ubuntu সার্ভারটা রেডি। এখন আমরা কি করতে পারি? এখান থেকে প্লেবুক গুলো এক্সিকিউট করতে পারি। তারপরে আমাদের রাউটার গুলো, যে দুইটা রাউটার আছে এই দুইটা কমান্ড আমাদেরকে বলে দিতে হবে। রাউটার 4 আমাদের এখানে দুইটা রাউটার আমরা ব্যবহার করতেছি। এটা একটা আর এটা একটা। এই দুইটা রাউটার। নেটওয়ার্ক কনফিগারেশন এটাকে আমাদের এনেবল করতে হবে। এটা হচ্ছে SSH এর থ্রোতে রান করে। আচ্ছা। তারপরে হচ্ছে এটা হচ্ছে অপশনাল। এগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিছু ফ্যাসিলিটি আছে, এগুলো যখন যেটা আসবে তখন আমি একটু ডিটেলসে যাব। পিপ ইনস্টল আমরা দিয়ে রাখলাম। হ্যাঁ, এই দুইটা প্যাকেজ, এক্সট্রা প্যাকেজ আমরা দিয়ে রাখলাম। অলরেডি এক্সিস্ট। ওকে। এরপরে আমাকে কি করতে হবে? মেক রেডি অ্যানসিবল এনভায়রনমেন্ট। এখন অ্যানসিবল এনভায়রনমেন্ট রেডি করার জন্য আমাদের দুইটা ফাইল লাগবে। একটা হচ্ছে ansible.cfg। তো ansible.cfg ফাইল তো এটা আমি প্রথমেই দেখাইলাম। তারপর আরেকটা কোন ফাইল লাগবে? সেটা হচ্ছে হোস্ট ফাইল। তো হোস্ট ফাইলে কি থাকবে? আমাদের হোস্ট এন্ট্রি, তারপরে এখানে আমাদের এই মানে অ্যানসিবল এর ব্যাকএন্ড আবার হচ্ছে পাইথন। হ্যাঁ, অ্যানসিবল যখন আমি এক্সিকিউট করব, অ্যানসিবল প্লেবুক, তখন হচ্ছে ব্যাকএন্ডে পাইথনের কোন ইন্টারপ্রেটারটা ব্যবহৃত হবে সেটা এখানে বলে দেওয়া। ভাই আর এটা তো সব ক্ষেত্রে বলে দেওয়া লাগে না, তাই না? না, এখানে যেটা বলে দেওয়া না লাগতেছে, কিন্তু সিসকোর, আমরা যেটা যেমন ইসের ক্ষেত্রে ইউজ করি আমরা তো বলে দিই না আর কি। না সিসকোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়নি। হুম, সিসকোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়নি। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই ওই যে হুম, সিসকোতে যেটা আমরা দেখছি, হুম, আমরা এখানে পাসওয়ার্ডের যেটা ইউজার পাসওয়ার্ড যেটা আপনি হুম। যে এটা আসলে কিভাবে ইউজ করলে বেটার হবে? এটা কি আনসিবল ভল্ট ইউজ করবো না আলাদা ভেরিয়েবল ইউজ করে কিভাবে করা যায়? ইন্টারেক্টিভ প্রম্পটে দেওয়া আমার কাছে হচ্ছে যুক্তিযুক্ত। হ্যাঁ, ইন্টারেক্টিভ প্রম্পটে দিলে তো কেউ জানতে পারছে না সিকিউরিটির এক্সপেক্টে, তাই না? মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে সবচাইতে উত্তম। যদি আচ্ছা বা ম্যানুয়ালি, ওইটা হ্যাঁ, আমরা আমরা হুম, আরেকটা ওই যে প্রসেস আছে যেটা আনসিবল ভল্ট হ্যাঁ, অ্যানসিবল ভল্ট সেটা ভল্ট করতে পারি। ইউজ ভল্টও ওইটা ইউজ ইউজ করতে করতে পারি। পারি হ্যাঁ, কিনা? ভল্টও ইউজ করতে পারি। ভল্ট ইউজ করতে পারি। হ্যাঁ, ভল্টও ইউজ করতে পারি, ওকে। কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার হচ্ছে আমি যে ইন্টারপ্রেটারটা পাইলাম সেই ইন্টারপ্রেটারটা পাওয়ার জন্য আমাদের এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে, যে হুইজ পাইথন 3। যখন আমি এই মেশিনে হুইজ পাইথন 3 দিব তখন ইন্টারপ্রেটারটা চলে আসবে যে ইউএসআর বিন পাইথন 3। আমি হচ্ছে উবুন্টুতে দেখতেছি ডিরেক্টরি এটা, তো ম্যাক ওএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিরেক্টরি ভিন্ন হবে আর কি। হ্যাঁ, ভিন্ন হতে পারে। তো এখানে হুইজ পাইথন 3 যেটা দেখাবে আমাদের এখানে, এটাই হচ্ছে তার ইন্টারপ্রেটার। আমি এই যে ইন্টারপ্রেটার যেটা দিছি, ঠিক আছে? অথবা আমি যদি এটা না দিয়ে আমি যদি লিখি অটো, তো ডিফল্ট আমার এই মেশিনে যদি পাইথন 3 থাকে, আমি দেখলাম যে আমার এই মেশিনে ডিফল্ট হচ্ছে পাইথন 3, তো সে অটোমেটিক্যালি এটাই নিবে। হুম, এটা আমাকে নির্দিষ্ট করে যদি নাও বলি কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর আমাদের এখানে যে হোস্ট ফাইলটা আমরা রেডি করছি, এখন হোস্ট ফাইলটা পাইথনের সাথে ইন্টিগ্রেট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করি, যে ansible মাইনাস মাইনাস ড্যাশ ড্যাশ লিস্ট ড্যাশ হোস্ট অল, যে আমাদের এখানে হোস্ট কয়টা। আমরা এখানে দুইটা হোস্ট পাবো, আমাদের এখানে রাউটার দুইটা, তো এখানে দুইটার জায়গায় 200টা রাউটারও হতে পারে, জাস্ট একটা একটা করে আপনি বলে দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে জুনিপার রাউটার 4 এবং জুনিপার রাউটার 7, যেমন আমরা জুনিপার রাউটার 4 কে যদি পিং দিই একটা আইপি রিজলভ করবে। জুনিপার রাউটার 4 কে পিং দিলে একটা আইপি রিজলভ করবে কত? 0.4। আর জুনিপার রাউটার 7 কে যদি আমি পিং করি তাহলে সে আইপি রিজলভ করবে হচ্ছে 0.7। তাহলে এটাও কোথাও বলা আছে আর কি। হ্যাঁ, তো এটা কোন ফাইলে বলা আছে? ইটিসি হোস্ট ফাইলে। হোস্টস হ্যাঁ, ইটিসি হোস্ট ফাইলে আমাদের এই যে হোস্ট এন্ট্রি, যে 4 মানে হচ্ছে জুনিপার রাউটার 4 আর 7 মানে হচ্ছে জুনিপার রাউটার 7। এটা আমরা চাইলে আইপিও রাখতে পারতাম। ঠিক আছে? আমাদের হোস্ট ফাইলে যে এন্ট্রিটা যেহেতু মানে ফাইলের নাম হোস্ট, এই জন্য আমরা নামটা একটু হোস্টই দিয়ে রাখছি, যে জুনিপার রাউটার 4 জুনিপার রাউটার 7। ওকে, চাইলে আইপি থাকতে পারতো, কোনো প্রবলেম নাই আর কি। Okay. তাহলে আমরা আমাদের এনভায়রনমেন্ট রেডি করে ফেলছি, আমাদের কন্ট্রোল সার্ভার রেডি, যে এখান থেকে আমরা এখন অ্যানসিবল প্লেবুক প্লে করতে পারবো। এই সক্ষমতা এই মেশিনের হয়ে গেছে। আচ্ছা, তো একটা একেবারে সিম্পল একটা প্লেবুক আমরা এখানে দেখাইছি, একেবারে সিম্পল একটা প্লেবুক, জাস্ট এনভায়রনমেন্টটা টেস্ট করার জন্য যে আমার এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তো অ্যানসিবল প্লেবুক যখন আমরা
লিখি তখন আমরা কি করি? যেমন এখানে ভিম, ভিআই অথবা ন্যানো, হ্যাঁ? যেকোনো একটা টুলস ইউজ করে তারপরে এখানে একটা নাম দিব। তারপরে ডট YAML অথবা YML। এক্সটেনশন হবে Ansible প্লেবুক এর এক্সটেনশন হবে হচ্ছে YML অথবা YAML। যেকোনোটা আপনি ব্যবহার করতে পারেন আরকি। ওকে। তারপরে হচ্ছে Ansible প্লেবুক স্টার্ট করতে হইলে ১ম এ আমাদের কি দিতে হয়? ৩ টা ড্যাশ দিয়ে দিলাম। তারপর আমরা লোকাল ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ? যে আমরা এখানে একটা স্ক্রিপ্ট রেডি করতেছি। যেমন হচ্ছে এখানে লিখি অ্যা চেকিং Ansible কন্ট্রোল মেশিন। আমরা Ansible কন্ট্রোল মেশিনটা হচ্ছে চেক করব যেটা কাজ করতেছে কিনা। তো হোস্ট কি দিলাম? অল। অল মানে আমরা জানি যে এই যে এখানে অল এর অর্থটা কি আসছে? ৪ আর ৫। মানে আমার হোস্ট ফাইলে যে কয়টা এন্ট্রি থাকবে সবগুলো এন্ট্রির জন্য আরকি। কানেকশন লোকাল। লোকাল মিনস হচ্ছে যে আমি যে মেশিনটাতে আছি, আমি কোন মেশিনে আছি? আমার এই Ubuntu সার্ভারে আছি। ঠিক আছে? এইখান থেকে সে কানেকশনটাকে ইনিশিয়েট করবে। ঠিক আছে? এজন্য এটা বলছি যে কানেকশন লোকাল। গ্যাদার ফ্যাক্টস নো, আমাদের ডিফল্ট ফ্যাক্টস আমাদের প্রয়োজন নাই। টাস্ক একটা টাস্ক আমি দিয়ে দিলাম যে Ansible এর ক্ষেত্রে কিছু ম্যাজিক ভ্যারিয়েবল আছে। ঠিক আছে? Ansible এর ক্ষেত্রে কি বললাম? কিছু ম্যাজিক ভ্যারিয়েবল আছে। যে ভ্যারিয়েবল গুলো Ansible নিজেই ডিক্লেয়ার করে রাখছে। আমাকে আলাদা করে ডিক্লেয়ার করার প্রয়োজন পড়েনি আরকি। হ্যাঁ? যেমন হচ্ছে একটা ভ্যারিয়েবল হচ্ছে ইনভেন্টরি আন্ডারস্কোর হোস্টনেম। তার মানে এই ৪ আর ৭ এই ২ টা হোস্টনেম সে দিবে। ইনভেন্টরি আন্ডারস্কোর হোস্টনেম। আরেকটা হচ্ছে যে Ansible আন্ডারস্কোর হোস্ট। এটা হচ্ছে যে এই ৪ এবং ৭ এর আইপি গুলা Ansible আন্ডারস্কোর হোস্ট অথবা এই নামগুলা। তাহলে আমি একটু দেখি যে সে হোস্ট ফাইলের সাথে ইন্টারঅ্যাক্টিভলি কমিউনিকেট করতে পারছে কিনা আমার এই স্ক্রিপ্টটা। অনলি হোস্ট ফাইলের সাথে। আমি কিন্তু কোনো ডিভাইসে লগইনের কোনো আ ইনিশিয়েট করি নাই আরকি এখানে। ঠিক আছে? ভেরি সিম্পল ফাইল। তো এখানে এই স্ক্রিপ্টের ভিতরে মানে বুঝতেছেন না এরকম কিছু আছে কি? আজকে ডেট 23 জুনোস, আচ্ছা ন্যানো JUNOS জুনোস Ansible, আজকের ডেট হচ্ছে 23/10/21 23/10/21 দেন হচ্ছে 1.YAML। আচ্ছা, তাহলে এটা আমরা দিলাম কপি, দেন সেভ। তারপর প্লে করব কিভাবে? প্লে করার জন্য আমাদের Ansible প্লেবুক, Ansible প্লেবুক। তারপরে আমরা কি করলাম? জুনোস 23/YAML, দেন এন্টার। কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা? এইখানে আমি এটাকে প্লে করছি। চেকিং Ansible কন্ট্রোল মেশিন যেটা আমি লিখলাম আরকি। টাস্কের ভিতরে আমরা ইনভেন্টরি আন্ডারস্কোর হোস্টনেম, সে একটা হোস্টনেম পাইছে কত? ৪, আর একটা পাইছে হচ্ছে ৭। Ansible আন্ডারস্কোর হোস্ট এটারও হচ্ছে কি সে পাইছে ৪ এবং ৭। তার মানে হচ্ছে এখানে যদি দেখি যে ইনভেন্টরি আন্ডারস্কোর হোস্টনেম যে ভ্যালুটাকে সে রিটার্ন করে নিয়ে আসতেছে অথবা Ansible আন্ডারস্কোর হোস্ট ওই সিমিলার ভ্যালুটাকেই রিটার্ন করে নিয়ে আসতেছে। ঠিক আছে? মানে একই জিনিস। তারপরে এখানে কি বলছে যে প্লে রিক্যাপ ২ টা রাউটার এখানে কি দেখাচ্ছে 4 এবং 7। ওকে, ওকে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই মেশিনটা হোস্ট ফাইলের সাথে ইন্টারঅ্যাক্টিভলি কমিউনিকেট করতে পারে এবং হোস্ট ফাইলের প্যারামিটার গুলোকে সে এখানে নিয়ে আসতে পারে।
এখন আমরা কি করব? ডিভাইসে লগইনের ব্যাপারগুলো দেখব। যে আমরা এখন ডিভাইসে লগইন করব। হ্যাঁ? ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ? ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ডিভাইসে লগইন করব। জুনিপার যে ২ টা ডিভাইস আছে ওই ২ টা ডিভাইসে লগইন করব। তাহলে এখানে এক্সট্রা যেটা লাগছে হোস্ট এটা ঠিক আছে। আমাদের এখানে এক্সট্রা যেটা প্রয়োজন পড়তেছে সেটা হচ্ছে রোলস। juniper.junos রোলস হচ্ছে কি juniper.junos লোকাল কানেকশনের রেসপেক্টে। তো ভার্স প্রম্পট অথবা ভার্স এর ভিতরে আমি কি ডিক্লেয়ার করতেছি যে আমার ইউজার ক্রেডেনশিয়াল, যে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। ইন্টারেক্টিভ প্রম্পটে আমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড নিব, নেওয়ার পরে ডিভাইসে লগ ইন করবো। লগ ইন করে আমি ডিভাইসে কি করব, আর এটা হচ্ছে মডিউল জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড। শো কমান্ড এক্সিকিউট করার জন্য জুনিপার ডিভাইসে শো কমান্ড এক্সিকিউট করার জন্য যে মডিউলটা অ্যানসিবল যে মডিউলটা প্রয়োজন হয়, আমরা এর আগের ক্লাসে অনেকগুলো মডিউল দেখাইছিলাম, জুনিপারের মডিউল, সিসকোর মডিউল। হ্যাঁ, জুনিপারে এটা শো কমান্ড এক্সিকিউট করার জন্য জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড এই মডিউলটা ব্যবহার করা হয়। কমান্ডস কি কমান্ড আমি দিচ্ছি, শো সিস্টেম আপটাইম, মানে একটা স্ক্রিপ্ট আমি তৈরি করতে চাচ্ছি যেটাতে কিনা আমি পাবো হচ্ছে ডিভাইসের আপটাইম। ডিভাইসের আপটাইম সেটা ২টা ডিভাইস হোক অথবা ২০০টা ডিভাইস হোক, সবগুলো ডিভাইসের আপটাইম আমাকে সে নিয়ে এসে দিবে স্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, এই কমান্ডটা আমি পাস করব। তো এখানে সে কিভাবে লগ ইন করবে, যে হোস্ট হচ্ছে কি অ্যানসিবল আন্ডারস্কোর হোস্ট। তাহলে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে অ্যানসিবল আন্ডারস্কোর হোস্ট আসলে ওই হোস্ট ফাইলের হোস্ট নেমটাকে রিটার্ন করে নিয়ে আসতেছে। তাহলে হোস্ট প্রথমে কাকে পাবে, ৪, এসএসএইচ করার জন্য সে 22, ইউজার নেম আমি ইন্টারেক্টিভ প্রম্পটে দিব, তারপরে সে লগ ইন করে এই কমান্ডটা এক্সিকিউট করবে, শো সিস্টেম আপটাইম। তো শো সিস্টেম আপটাইম এই যে ইন্টারেক্টিভ প্রম্পটে যে যা কিছু হইলো এগুলোকে সব কিছুকে সে কি করবে, রেজিস্টার করবে। রেজিস্টার করার অর্থটা আমি বলছিলাম যে সবকিছুকে সে এই ভ্যারিয়েবলের ভিতরে নিবে। এটা হচ্ছে রেজিস্টার, মানে হচ্ছে এটা আপটাইম হচ্ছে একটা কন্টেনার, এই কন্টেনারের ভিতরে সকল ইনফরমেশন গুলোকে নিবে। কেন আমি নিচ্ছি, কারণ এই জিনিসটাকে আমাকে ইউজারকে দেখাইতে হবে যে আসলে এই স্ক্রিপ্টটা কি করতেছে। ডিসপ্লে আপটাইম, ডিবাগ আমরা দেখানোর জন্য ডিবাগ ব্যবহার করি, যে ডিবাগ তারপরে হচ্ছে এখানে ভ্যারিয়েবল আপটাইম ডট স্ট্যান্ডার্ড আউটলাইন, লাইন বাই লাইন দেখাবে। ঠিক আছে, একই সাথে জগাখিচুড়ি করে না দেখায়, সে লাইন বাই লাইন এই আপটাইমের সকল ইনফরমেশন গুলো লাইন বাই লাইন দেখাবে। যেমন আমরা যদি এই কমান্ডটা যে কোনো একটা রাউটারে দেই, শো সিস্টেম আপটাইম জুনিপার ডিভাইসে, জুনিপার ডিভাইস এখানে আমাদের লগ ইন আছে, তো আমি হচ্ছে কনফিগারেশন মোডে আছি, এরকম একটা আউটপুট আমাকে দিচ্ছে যে কারেন্ট টাইম হচ্ছে এটা, এবং হচ্ছে এটা আপ আছে কতক্ষণ ধরে, ২ ঘন্টা ৫৫ মিনিট ধরে আপ আছে। অনুরূপভাবে এই রাউটার থেকে যদি আমি সিমিলার কমান্ড দেই, এরকম একটা আউটপুট পাবো যে ২ ঘন্টা ৫৯ মিনিট ধরে এই রাউটারটা আপ আছে এবং কারেন্ট টাইম হচ্ছে এটা। প্রতিটারই কি আছে দেখেন, কারেন্ট টাইম, সিস্টেম বুট, হ্যাঁ, প্রোটোকল স্টার্টেড। এটা হচ্ছে অনেকটা কি ডিকশনারি টাইপ, মানে হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, আপ হচ্ছে কি আর আপ টাইম হচ্ছে এখানে ভ্যালু, কি ভ্যালু পেয়ার এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ভ্যালুগুলো বলা আছে। যে এখানে আমরা কি করতেছি, ডিভাইসে গিয়ে এই কমান্ড এক্সিকিউট করতেছি, তারপরে এই আউটপুটটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি করব, অ্যানসিবলের মাধ্যমে এই প্রতিটা ডিভাইসে লগ ইন করবো না, আমরা এখান থেকে অ্যানসিবল একটা প্লেবুক তৈরি করব, আমাদের নেটওয়ার্কে যত ডিভাইস থাকবে সবগুলো ডিভাইসের সে আপটাইম নিয়ে এসে আমাকে দিয়ে দিবে। সবগুলো ডিভাইসের আপটাইম আমাকে ওয়ান সিঙ্গেল কমান্ডে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই স্ক্রিপ্টের ভিতরে দেখেন তো কোথাও কোনো বোঝার কিছু আছে কিনা। এখানে এই যে রোলস দিছেন, আমি যতটুকু বুঝি আর কি, রোলস এর ভিতরেই সাধারণত যদি আমি আলাদা করে রাখতে চাই, রোলস এর ভিতরে হয়তো আমি টাস্ক, এই যে একটা ফাইল করে সেখানে এই টাস্ক গুলো রাখলাম, এখানে আমি চিনাই দিলাম রোলস এর ভিতরে আমার এই YML ফাইলটা আছে। এইখানে একটু অন্যরকম ভাবে করছে এখানে আমি। এখানে রোলসটা আমি এখানে কিসে মানে করছি হচ্ছে আমার জুনিপার ডট জুনোস, যে মূলত হচ্ছে আমাকে তো ডিভাইসকে তো চিনাইতে হবে, তাই না? আপনার ওখানে মনে হয় আজান দিচ্ছে। আচ্ছা, একটু মিউট করে রাখেন। তো এইখানে একটু মিউট করে রাখি, আজান দিচ্ছে তো শোনা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে আপনি যেটা বলছিলেন যে রোলস হচ্ছে এখানে জুনিপার ডট জুনোস
এটা আমরা নিচ্ছি কোথায় থেকে? গ্যালাক্সি মডিউল থেকে মূলত। তো যেহেতু গ্যালাক্সি মডিউলের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলোকে করব, রিট্রিভ করব। এই যে অ্যানসিবল গ্যালাক্সি ইনস্টল জুনিপার ডট জুনোস। এখন জুনিপারের যখন আপনি ইনফরমেশন কালেক্ট করবেন জুনিপার ডিভাইস থেকে আর কি, হ্যাঁ, তো বিভিন্ন হুম, ভাবে করা যায়। যেমন আমি করছি গ্যালাক্সি মডিউল দিয়ে। তারপরে এটাকে ডিভাইসের নেটকনফ এটাকে ব্যবহার করে আমি সব ইনফরমেশন নিয়ে আসতে পারি। যেমন সিসকোতে আমি কি করছি, এসএসএইচ এর মাধ্যমে করছি না, মনে হুম, আছে না? এসএসএইচ এর মাধ্যমে কিন্তু আমি করে নিয়ে চলে আসছি। আমি চাইলে নেটকনফ হুম, দিয়েও করতে পারতাম। এই যে রোলস এখানে এই জন্য ডিফল্ট সে হচ্ছে নেটকনফকে কল করে আর কি, হ্যাঁ, এসএসএইচ নেটকনফ এগুলোকে হচ্ছে কল করবে। তো এটা আমি নেটকনফ তো আমার ডিভাইসে এনেবল, তো আমি নেটকনফের থ্রুতে এটা নিব, কিন্তু এটা এই রোলসটা বলে দিচ্ছি যে জুনিপার ডট জুনোস এটা হচ্ছে গ্যালাক্সি মডিউল দিয়ে নিব, হ্যাঁ। এইটাকে নির্দিষ্ট করার জন্য, যেহেতু এই প্যাকেজটা আমি ইনস্টল করছি, এটাকে নির্দিষ্ট করার জন্য এখানে রোলসটা আমি আলাদাভাবে বলে দিছি। ক্লিয়ার? রোলস হচ্ছে জুনিপার ডট জুনোস। এখানে দেখেন যেভাবে লেখা আছে জুনিপার ডট জুনোস, গ্যালাক্সি মডিউলের ক্ষেত্রে দেখেন এই মডিউলটাই আমি কিন্তু ইনস্টল করছি, জুনিপার ডট জুনোস। ক্লিয়ার হয়েছে? রোলসটা আলাদাভাবে এইখানে তো ভাই আমরা চাইলে তো পার্ট করেও করতে পারি, যেমন আমার হুম এই যে এখানে একটা আমরা ইনভেন্টরি বানাইছি। হুম হুম আরেকটা জিনিস আমরা করতে পারি, যেমন আমার এই যে টাস্কের যেটা, এটার হুম জন্য আমি একটা ফাইল তৈরি করতে পারি, হুম যেটা হুম আমি হুম রুলস এর ভিতরে এখানে আমি বলে দিলাম। হুম এবং হুম আরেকটা হচ্ছে আমি ভেরিয়েবল ফাইল ডিক্লেয়ার করে হুম। সেখানে ভেরিয়েবল রিলেভেন্ট সবকিছু রাখতে পারি। তার মানে হ্যাঁ আমার হ্যাঁ, তাও রাখতে দুইটা পারি। ফাইল হবে। হুম হুম। মানে তখন আমরা যেটা করি যে হুম মানে মানে পার্ট পার্ট করে করলে হুম হুম যেটা তাইলে মানে আমাদের জন্য খুব ইজিলি হয়। ওটা করতে আমরা পারি। যেটা করি। হুম, 100% ওটা করতে পারি। তো এইখানে যেটা যে মানে ইসের হুম ভিতরে আপনি যে রোলস এর ভিতরে হুম জুনিপার জন্য সেটা মানে এটা ডিফল্ট এটা দিতেই হবে, তাই তো? হুম 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 এই হুম। জুনিপারের যদি ক্ষেত্রে। আমরা গ্যালাক্সি মডিউল দিয়ে কাজ করি, আমি আবারও বলতেছি, ওকে, যদি ওকে। গ্যালাক্সি মডিউল দিয়ে কাজ করি তাহলে আমরা আরেকটা এখানে জিনিস রোলসটা আমি একটু এটা দেব। ক্লিয়ার হয়ে নিই ভাই। হুম এই যে আপনি দিস কানেকশন লোকাল মানে হুম আমার এই জিনিসটা হচ্ছে যে আমার এই আনসিবল কন্ট্রোল হুম এইটা আমার এমনও হইতে পারে যে হুম আমার জুনিপারের এই যে ২ টা ডিভাইস হুম হুম। টিভিটি চেক করব। তো সেক্ষেত্রে আমি চেক করব না। আমার কানেকশন জনিপার একটা রাউটারের হুম একটা ইন্টারফেসের পার্সপেক্টিভে আরেকটাকে আমি পিং করব। তখন তো হুম। আমার এটা কি রিমোট দিতে হবে? না, 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 না। কানেকশন লোকালের অর্থটা হচ্ছে কি, আমি একটু আরো খুলে বলি যে আমরা হুম, ডিভাইসে যখন লগইন করি, হ্যাঁ? হুম, এসএসএইচ অথবা টেলনেট করে যখন ডিভাইসে লগইন করি, হুম, তখন হুম, ওই ডিভাইসে যদি ওই ইউজারটা তৈরি করা থাকে, হ্যাঁ? আমি তো এখানে ডিভাইসে লগইন করব কি কোন ইউজার দিয়ে? অ্যাডমিন ইউজার দিয়ে। যে ইউজারটা আমার তৈরি করা আছে, এই যে অ্যাডমিন ইউজার, আমাদের ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে এইটা। এই যে ল্যাবের ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে কি, ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে lpm@123#। এই যে ইউজার আইডিটা, এই দুইটাই এই ইউজার আইডিটা এই ডিভাইসে ক্রিয়েট করা আছে জুনিপার রাউটার 4 এবং 7 এ। ঠিক আছে? আমি যখন রিকোয়েস্টটা আমার এই অ্যানসিবল কন্ট্রোল মেশিন থেকে সেন্ড করতেছি, সেন্ড করার পরে ভেরিফাই করবে কে? এই রাউটার ২ টা ভেরিফাই করবে যে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। তাহলে এই ইউজার আইডির পাসওয়ার্ডটা কি? এই রাউটারে লোকালি ক্রিয়েট করা আছে। এটা একটা সিস্টেম হতে পারে যে রাউটারে লোকালি ক্রিয়েট করা যে ইউজার, ওই ইউজারকে সে ভেরিফাই করে তার বাদবাকি ইনফরমেশন গুলোকে সে কালেক্ট করে নিয়ে আসবে। আরেকটা হতে পারে যে ইউজার আইডিটা রাউটারে ম্যানুয়ালি ডিফাইন করা থাকবে না, একটা ট্রিপল এ সার্ভার থাকবে, হ্যাঁ, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। ইউজারটা থাকবে ওইখানে, তখন আমি দিব হচ্ছে কানেকশন। তখন আমি এই যে কানেকশন লোকাল না দিয়ে তখন আমি এই যে বলে দিব যে ট্রিপল এ সার্ভার থেকে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা ভেরিফাই হয়ে তারপর এখানে লগ ইন হবে। কানেকশন তখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন কানেকশন ব্যবহার করতে পারি আমরা, নেট সিএলআই, হ্যাঁ, তারপর হচ্ছে আদার্স কিছু কানেকশন আছে, বা রিমোট যদি দেই তাহলে আমরা হয়তো বা ট্রিপল এ সার্ভারের সাথে আমরা ইন্টিগ্রেট আমার করতে যেটা পারি। ট্রিপল এ সার্ভার হুম আছে, হুম আমি দেখছি এখানে এই যে যেমন হুম এটা আমি ইউজই করি নাই। হুম ঠিক আছে? আমি হুম ইউজই করি নাই। হুম কিন্তু সেটা সিসকোর ক্ষেত্রে দেখছি, জেনিফারে আমি দেখি নাই। হুম। যে সেটা কিন্তু কাজ করে ওই ট্রিপল হ্যাঁ এর হ্যাঁ ওই ইটাতে। এটা আমার কিছুই লেখা লাগে না এখানে। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট এটা মানে এনেবল থাকে, হ্যাঁ, ডিফল্টই হ্যাঁ, এটা থাকে। তারপর এটা এখানে মেনশন করা অর্থটা হচ্ছে যে এখানে কিন্তু আদার্স অপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, ট্রিপল এ সার্ভারের সাথে ইন্টিগ্রেশন করতে পারেন আর কি, হ্যাঁ, কানেকশনের ক্ষেত্রে। বা কানেকশনের ক্ষেত্রে আরো কিছু মডিউল আছে, গত ক্লাসে দেখাইছিলাম নেট সিএলআই, তারপরে হচ্ছে আরো কিছু ছিল নেট কানেকশন, হ্যাঁ, ওগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। ক্লিয়ার হয়েছে এবার লোকালের ব্যাপারটা?
লোকালটা কি ক্লিয়ার হয়েছে? লোকাল কেন? ক্লিয়ার ভাই। হুম, ওকে। লোকাল মানে হচ্ছে যে ডিভাইসে আমি লগ ইন করবো ওই ডিভাইসে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিচ্ছি ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করা আছে। যে ডিভাইসে আমি লগ ইন করবো, যে ডিভাইসে আসি এটা না, যে ডিভাইসে আমি লগ ইন করবো। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস ভাই, এই যে হ্যাঁ, আপনি রেজিস্টার লিখছেন, রেজিস্টারে এখানে এই যে হুম, ডিসপ্লেতে হুম, এখানে দিছেন আপ টাইম এসটিডি আউট লাইনস, মানে হুম, লাইন বাই লাইন। লাইন বাই এখানে লাইন, আপনি লাইন আগে বাই লাইন, লাইন বাই লাইন। আগের দিন একটা জিনিস ইউজ করছিলেন, ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো। হ্যাঁ, এইটার এটার আসলে এটার অর্থটা হচ্ছে যে জিরো মিনস হচ্ছে ধরেন কি হতে পারে যে এটা দিয়ে বোঝাই। মনে করেন এখানে একটা এলিমেন্ট আছে, এটা প্রথম আমাদের বাইনারি ক্যালকুলেশনে এটা ধরা হয় যে এটা জিরো পজিশনে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মনে করেন কি ওয়ান পজিশনে আছে, ওয়ান পজিশন। তাহলে এটা জিরোর অর্থটা হচ্ছে আমি হচ্ছে এই পজিশন জিরো মিনস হচ্ছে যে আমি যেটাকে ডিসপ্লে করতে চাচ্ছি সেটা এই উইন্ডোতে ডিসপ্লে করতে চাচ্ছি, এই উইন্ডোতে না। মানে ও যে লোকেশনে থাকার কথা বা যেখানে থাকার কথা ওইখানে। যেমন আমি যদি লিস্টের কথা চিন্তা করি আর কি, ঠিক আছে? একটা লিস্ট যদি আমি ডিক্লেয়ার করি তাহলে লিস্টের ইন্ডেক্সিং গুলো হয় হচ্ছে কি জিরো থেকে শুরু হয়, জিরো জিরো টু এন। তো আমি চাচ্ছি জিরো ইন্ডেক্সে, মানে জিরো দেওয়ার অর্থটা হচ্ছে জিরো ইন্ডেক্সে ডিসপ্লেটা করাইতে, অন্য কোথাও না। ঠিক আছে? এই জন্য এই জিরোটা ব্যবহার করতে হয় বা ব্যবহার করার প্রয়োজন পড়ে। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো সত্যি বলতে। আচ্ছা, তাহলে এটাকে আপনাকে কিভাবে বুঝাই? আচ্ছা, এই এক্সাম্পল পরে হয়তোবা থাকবে, আমি পরে আবার একটু ক্লিয়ার করে দিব। মূলত মূল জিনিস হচ্ছে এটাই আর কি। হ্যাঁ, জিরো ডট জিরো দেওয়া ছিল, তার মানে হচ্ছে জিরো ইন্ডেক্সিং, মানে ওই জিরো ইন্ডেক্সিং মানে হচ্ছে কি, মানে ওই জিনিসটা যেটা যে কন্টেন্ট যেটা আর কি ওই কন্টেন্টটাই আমি চাচ্ছি। যেমন হচ্ছে ধরেন হচ্ছে একটা লিস্টে হচ্ছে একটা কন্টেন্ট আছে, একটাই কন্টেন্ট, সেটা হচ্ছে লিস্টের ভিতরে একটা এলিমেন্ট আছে, সেটা কোথায় থাকবে, তার ইন্ডেক্সিং জিরো পজিশন, আমি জিরো পজিশনে ওইটাকে চাচ্ছি। ব্যাপারটা এরকম। অথবা একটা অনেক বড় একটা লিস্টের জিরো পজিশনে যেটা আছে ওইটাকে আমি চাচ্ছি, ওইখানে এটাকে প্লেস এখানে করতে কি চাচ্ছি। ব্যাপারটা মাল্টিপল এরকম। লিস্ট যদি একটা দিতেন যে হুম। তাহলে জিরো টু আমার মানে বা টু কোন ক্ষেত্রে আমি ইউজ কেসটা, তাহলে আমি এটা বুঝতে টুটাই আমি টুটা ব্যবহার করি নাই তো, অনলি জিরোই ব্যবহার করছি। টুটা কি কোথাও ব্যবহার করছিলাম? পারি। মানে আমরা কি তাহলে সবসময় এই জিরো, জিরোটা ইউজ জিরো, করবো? সবসময় জিরো। হ্যাঁ, সবসময় জিরো। মানে ওকে এই যে আপ টাইমের ভিতরে যে কন্টেন্টটা রাখছে, হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। এইটাকেই কি মানে ও জিরো হিসেবে, ফার্স্ট হ্যাঁ, কন্টেন্টটাকেই কি ফার্স্ট, জিরো হ্যাঁ, হিসেবে? হ্যাঁ, যে জিরো পজিশন হিসাবে কনসিডার করতেছি আমি, এবং ওইটাই আচ্ছা দেখাতে দেখাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ওই আচ্ছা। এই আর কি, তাছাড়া কিছুই না। অথবা ওই ফরম্যাটে না দেখে আপনি এই যে স্ট্যান্ডার্ড লাইনসে দেখাই দেন তাহলে হয়ে গেল। বিভিন্ন ভাবে দেখানো যায়, দেখানোর কোনো মানে কি বলবো, অনেক ওয়ে আছে। আচ্ছা। ওইটাই স্ট্যান্ডার্ড ভাই, আপনি যেটা দেখাইছেন আমি অন্য জায়গায় দেখছি ওইভাবেই দেখায়, হুম, জিরো এইভাবেই দেখায়। সেটাই। আচ্ছা, তাহলে এখন আমরা এর আগের স্ক্রিপ্টটা ছিল আমাদের, এবার হচ্ছে দিচ্ছি টু। তাহলে এখানে প্রতিটা স্টেপ আমরা আবার একটু বলি। প্রথমে ইনিশিয়াল প্যারামিটার গুলো সেট করা, যে আমার হোস্ট ফাইল, তারপরে হচ্ছে রোলস মানে গ্যালাক্সি দিয়ে করব, কানেকশন কোনটা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ভার্স, এটা ভার্স আন্ডারস্কোর প্রম্পট কেন দিছি, কারণ এই যে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে আমি ইউজার আইডি পাসওয়ার্ড নিব আর কি। হ্যাঁ, এই যে প্রম্পট, প্রম্পট, তারপরে প্রম্পটে কি কি প্রম্পট করবে, জুনোস ইউজার নেম, প্রম্পট জুনোস পাসওয়ার্ড, তখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিব, তখন সে এটাকে ইউজার নেম পাসওয়ার্ড হিসাবে স্টোর করে পরবর্তীতে যখন আমি লগ ইন রিকোয়েস্ট করবো, এই যে প্রোভাইডার, এই প্রোভাইডার দিয়ে যখন লগ ইন রিকোয়েস্ট করবো তখন ওই হোস্ট নেম এসএসএইচ দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করবে। লগ ইন করে এই মডিউলে এই কমান্ডটা সাপোর্ট করে, এই কমান্ডটা এক্সিকিউট করবে, তারপরে হচ্ছে সকল আউটপুটকে আপ টাইমের ভিতরে রেজিস্টার করবে, মানে রাখবে। রেজিস্টার করার অর্থটা হচ্ছে যে একটা কন্টেইনার সে আপ টাইম ডিফাইন করলো, ওই আপ টাইমের ভিতরে সকল কিছু রাখলো। ব্যাপারটা এরকম। তারপরে ডিসপ্লে করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ডিবাগ। তারপরে ভ্যারিয়েবলটাকে আমরা কোনটাকে আমরা ডিসপ্লে করব,
আপটাইম ডট এএসটিডি আন্ডারস্কোর লাইনস, মানে লাইন বাই লাইন সে ডিসপ্লে করবে। যদি মানে যদি শুধু আপটাইম দিতাম তাও আমাকে ডিসপ্লে করতো, কিন্তু দেখতে ভালো লাগতো না। এই জন্য আমরা লাইন বাই লাইন। তো এরপরে হচ্ছে অ্যানসেবল টু ইউজার নেম হচ্ছে আমাদের অ্যাডমিন lpam@123 গেট আপটাইম ইউজিং গ্যালাক্সি মডিউল, যেহেতু এটা অনলি শো কমান্ড আর কি। রাউটার 4 থেকে হচ্ছে আপটাইমটাকে নিয়ে আসছে, রাউটার 7 থেকে আপটাইম নিয়ে আসছে। মানে হচ্ছে কি আপটাইম নিয়ে আসছে মানে কি, আপটাইম নিয়ে আসছে মানে যে এই কমান্ডের যে আউটপুটটা, এই যে আউটপুটটা আমরা ম্যানুয়ালি দেখতেছি, এই কমান্ডের যে ম্যানুয়াল আউটপুটটা দেখতেছি, এই আউটপুটটাকে সে এখানে নিয়ে আসছে। রাউটার 4 এর জন্য এটা, রাউটার 7 এর জন্য এটা। যেমন এখানে রাউটার 4 এর জন্য দেখাচ্ছে 3 ঘন্টা 14 মিনিট, আর এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। আমরা এখানে যদি দেখি তাহলে দেখবো 3 ঘন্টা 14 মিনিট, তারপর ম্যানুয়ালি যেটা দেখবো সেটাই আর কি 3 ঘন্টা 18 মিনিট। ম্যানুয়ালি যেটা দেখতেছি ওইটাকেই সে ইন্টারেক্টিভ প্রম্পটে অটোমেশন অ্যানসিবল স্ক্রিপ্টের থ্রোতে নিয়ে আসছে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে আমরা আসবো তাহলে আমরা জুনিপার ডিভাইসে লগ ইন করতে পারি এবং শো কমান্ড, আমি এখানে শো সিস্টেম আপ টাইম দিছি, আপনারা আপনারা কি এখানে ব্যবহার করতে পারেন শো রাউট, হ্যাঁ, তারপরে হচ্ছে শো বিজিপি সামারি, হ্যাঁ, ইচ্ছা মতো যেটা আপনার রেসপেক্টিভ প্রয়োজন। অথবা এখানে মাল্টিপল কমান্ডও দেওয়া যায়। আমি এখানে সিঙ্গেল কমান্ড দিছি, মাল্টিপল হলে কি করতে হবে, এটা জাস্ট কপি করে এই বরাবর মানে দিয়ে দিতে হবে যতগুলো আপনার কমান্ড প্রয়োজন, একটা একটা করে আপনি দিয়ে দিবেন। তখন ওই কমান্ডের আউটপুটগুলোকে সে আপনাকে ডিসপ্লেতে শো করবে আর কি। আচ্ছা, এইবার আমরা আর একটা মডিউলে যাব, সেটা হচ্ছে আরপিসি। আমরা নেটকন তো বললামই, নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল, আর এক্সএমএল হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা জুনিপার ডিভাইসে কনফিগারেশন কয়েকটা ফরম্যাটে দেখতে পারি। যেমন আমরা যদি শো দেই, তাহলে যে আমাকে যে কনফিগারেশনটা দেখাচ্ছে, এখানে কনফিগারেশনটা যেটা দেখাচ্ছে এটাকে বলে হচ্ছে টেক্সট ফরম্যাট। হ্যাঁ, এটা এই যেভাবে আমি দেখতেছি এটাকে বলে হচ্ছে জুনিপারে টেক্সট ফরম্যাট। তো এই ফরম্যাট ছাড়া আরো ফরম্যাট আছে। যেমন আমি যদি দেখি ডিসপ্লে সেট, তখন এটা হচ্ছে সেট ফরম্যাট, এটা টেক্সট ফরম্যাট না, এটা হচ্ছে কি সেট ফরম্যাট। এখন এই কমান্ডগুলো দেখা যাচ্ছে আমি কপি করে আমার ডিভাইসে পেস্ট করতে পারি, এটা হচ্ছে সেট ফরম্যাট। এখন এই সেট ফরম্যাটের ভিতরে আবার কিছু ভাগ আছে, যে আমাদের এখানে হয়তো এই জুনোস ডিভাইসের রেসপেক্টে দেখাচ্ছে না, ডিসপ্লে সেট না দিয়ে দেখি কি কি আছে, এক্সএমএল, ডিসপ্লে এক্সএমএল। তাহলে সে কি করবে, এক্সএমএল ফরম্যাটে দেখাবে। এক্সএমএল মানে কি, এক্সএমএল বা এইচটিএমএল এর সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখি। এইচটিএমএল মানে হচ্ছে কতগুলো ট্যাগ, তাই না? যেমন এখানে দেখেন নেম সার্ভার, নেম সার্ভার এখানে শুরু, নেম সার্ভার এখানে শেষ, নেম সার্ভার এখানে শুরু, নেম সার্ভার হচ্ছে শেষ। এই যে শেষ কেন বললাম, এই যে এইটা, এটা মিন্স হচ্ছে যে এই ট্যাগের হচ্ছে এটা স্টার্টিং, এটা ট্যাগের হচ্ছে ক্লোজিং, আর হচ্ছে এই এটা এইটার ভিতরে আছে হচ্ছে কি আর আপনার হচ্ছে নেম সার্ভারের ভিতরে কোন এন্টিটা আছে, এই এন্টিটা। এটা আমি ভিন্ন ফরম্যাটে দেখতেছি, ঠিক আছে? আমার এই টোটাল কনফিগারেশন আমি এখন যে ফরম্যাটে দেখতেছি সেটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট। প্রথমে যেটা দেখাইলাম শো, এটা টেক্সট ফরম্যাট। আচ্ছা, দ্বিতীয়টা যেটা দেখাইলাম সেটা হচ্ছে সেট ফরম্যাট, জুনিপার ডিভাইসের কনফিগারেশন দেখানোর জন্য। আর এটা এটা দেখাচ্ছি হচ্ছে কি এক্সএমএল ফরম্যাট, এক্সএমএল ফরম্যাট, এক্সএমএল ফরম্যাট, ঠিক আছে? তো এক্সএমএল ফরম্যাটের পরে আরেকটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাকে বলে হচ্ছে আরপিসি। আরপিসি মিন্স হচ্ছে রিমোট প্রসিডিউর কল। আমার এখানে জুনিপারের কি বলে জিএনএস3 ডিভাইস, এর জন্য দেখাচ্ছেন আরপিসিটা, এই যে এখানে দেওয়া আছে দেখেন আরপিসি রিপ্লাই। এরকম একটা ফরম্যাট আমাদের শর্টকাট একটা ফরম্যাট দেখাইতো, সেটাকে বলে হচ্ছে আরপিসি, রিমোট প্রসিডিউর কল। তো রিমোট প্রসিডিউর কল, যেমন আমি যদি দেখি, যেমন নেম সার্ভারের ক্ষেত্রেই বলি, যেমন এনটিপি, এনটিপি হচ্ছে এখানে দেখেন এনটিপির, এটা হচ্ছে এনটিপি স্টার্ট, আর এইখানে হচ্ছে এনটিপি এন্ড।
ঠিক আছে? ট্যাগ স্টার্ট, ট্যাগ এন্ড। তারপরে হচ্ছে কি যে বুট সার্ভার তারপরে বুট সার্ভারের আইপি তারপরে বুট সার্ভারের এই ট্যাগ ক্লোজ। তারপরে হচ্ছে সার্ভার, সার্ভার ক্লোজ, সার্ভার স্টার্ট, সার্ভার ক্লোজ, তারপর সার্ভার স্টার্ট, ক্লোজ। তাহলে এখানে দেখেন প্রতিটা ট্যাগের মানে ট্যাগের রেসপেক্টে কিছু এলিমেন্ট আছে। ঠিক আছে? ট্যাগের রেসপেক্টে কিছু আছে কি এলিমেন্ট আছে। তো আমরা কি করতে পারি জুনিপার ডিভাইসে এই যে আরপিসি রিমোট প্রসিডিউর কল এটাকে আমরা চাইলে কি করতে পারি কল করতে পারি। আরপিসির মাধ্যমেও আমাদের ডিভাইসের কনফিগারেশন স্টেটমেন্টকে আমরা কল করতে পারি। ঠিক আছে? আমি যদি এরকম এনটিপি কে ধরে কল করি তাহলে এনটিপি রিলেটেড ইনফরমেশন গুলো পাবো আমি। যদি মনে করেন ইন্টারফেস কে ধরে যদি কল করি তাহলে ইন্টারফেসের ভিতরে যে ইন্টারফেস গুলো থাকবে সকল ইন্টারফেস আমাকে দেখাবে। যদি মনে করি যে না আমি এই নির্দিষ্ট কোনো ইন্টারফেস সম্পর্কে জানতে চাচ্ছি তখন আমি ফিল্টার করতে পারবো। এই সকল অপশন হচ্ছে আমি পাবো হচ্ছে আরপিসির ভিতরে রিমোট প্রসিডিউর কল। এটা রিমোট প্রসিডিউর কল আমরা যখন এই মডিউলটা যখন ব্যবহার করব যে জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর আরপিসি এই মডিউলটা যখন ব্যবহার করব র এই মডিউল এখানে শো কমান্ডের জন্য আমরা কি মডিউল কিছুক্ষণ আগে ব্যবহার করছি জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড। আর এখন যদি আরপিসি দিয়ে আমরা এই সেম ইনফরমেশন পেতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি কি জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর আরপিসি। তাহলে আরপিসি এর ভিতরে আপনার যেমন গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন, গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন এখানে আমি কি কমান্ড দিলাম এখানে আমি নরমাল আমরা কমান্ড দিয়ে যেটা দেখি যে শো সিস্টেম আপটাইম তারপর সিস্টেমের আপটাইমটাকে আমরা পাই। তো এখানে যখন আরপিসি দিয়ে কল করব তখন গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন এটাকে যদি আমি নক করি তাহলে সিমিলার আউটপুটই আমাকে নিয়ে এসে দিবে। তাহলে এটা আমি পাবো কিভাবে রাউটার থেকে? তো আপনারা ডিসপ্লে এক্সএমএল এর পরে ডিসপ্লে এক্সএমএল এর পরে ট্রিম টি রিকোয়েস্ট আরপিসি মনে হয় এখানে নাই। ডিসপ্লে আরপিসি এক্সএমএল সেট না, এখানে আরপিসিটা পাবেন না। রিয়েল টাইম ডিভাইসগুলোতে এই এক্সএমএল তারপরে থাকবে হচ্ছে আরপিসি, এক্সএমএল তারপরে থাকবে হচ্ছে আরপিসি। হুম, তো এক্সএমএল আরপিসি যেটা হবে সেটা হচ্ছে যে ওই আমাদের রেগুলার কমান্ড যেটা আমরা দেই ওই কমান্ডটা না দিয়ে আরপিসি যে ট্যাগের ভিতরে ওই ইনফরমেশনটা থাকবে ট্যাগ ওয়াইজ যদি আমি কল করি ওই ট্যাগের ইনফরমেশনগুলোকে আমাকে নিয়ে এসে দিবে আর কি। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আরপিসির কাজ, রিমোট প্রসিডিউর কল। আর এটাকে আমি দেখবো রাউটার থেকে যখন দেখবো শো কমান্ড দিয়ে তখন এটাকে আমি কিভাবে দেখবো শো সিস লাস্টে কি ডিসপ্লে এক্সএমএল আরপিসি। হ্যাঁ, ডিসপ্লে এক্সএমএল আরপিসি এখানে আমরা যেমন দিলাম হচ্ছে ডিসপ্লে এক্সএমএল, এক্সএমএল ফরম্যাটে দেখাচ্ছে আপনার রিয়েল টাইম ডিভাইসে যদি লগ ইন থাকেন কেউ তাহলে আপনার এই এক্সএমএল এর পরে দিবেন হচ্ছে আরপিসি। আরপিসি আমার এখানে নিবে না হয়তো বা জুনিপার ইয়ার ডিভাইস আর কি, জেএনএস3 ডিভাইসের জন্য। আশরাফুল রিয়েল টাইম তাহলে একটু চেক করে নি। আশরাফুল, আশরাফুল কি আছেন? আসি। আচ্ছা, জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর আরপিসি। তো আরপিসিএস এখানে কি থাকবে গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন, গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন। তো আমি কি বের করতে চাচ্ছি ডিভাইসের আপটাইম বের করতে যাচ্ছি। তো এখানে গেট সিস্টেম আপটাইম ইনফরমেশনের ভিতরে আমি কিছুক্ষণ আগে যে আউটপুটটা পাইছি শো সিস্টেম আপটাইমে যে আউটপুটটা পাইছি এই সিমিলার আউটপুটটাকে আমাকে রিটার্ন করবে, সিমিলার আউটপুটকে রিটার্ন করবে সিমিলার ওয়েতে আর কি। হ্যাঁ, মানে একটা জিনিস অনেক ভাবে করা যায়। আমি যেমন এই কিছুক্ষণ আগে দেখাইলাম হচ্ছে এই মডিউল দিয়ে জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড এই মডিউল দিয়ে এটা চাইলে আমি যদি আরপিসি ব্যবহার করি রিমোট প্রসিডিউর কল তখন আমি গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন গেট ড্যাশ সিস্টেম ড্যাশ আপটাইম ড্যাশ ইনফরমেশন এটা মুখস্থ করার কিছু নাই। এটা আমি কিভাবে পাবো? এটা পাওয়ার জুনিপার ডিভাইসে আমি কমান্ড দিব হচ্ছে এইটা শো পাইপলাইন ডিসপ্লে এক্সএমএল তারপরে আরপিসি। তাহলে আমাদের এই জিনিসগুলো চলে আসবে যে এই গেট সিস্টেম আপ টাইম ইনফরমেশন, গেট ইন্টারফেস, গেট তারপরে হচ্ছে বিজিপি,
মানে সবকিছুরই এরকম নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড ধরে আমি যদি কল করি তাহলে আমি ওই রিলেটেড ইনফরমেশন গুলো পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই মডিউলটা আমরা একটু চেক করি যে এই মডিউলটা কাজ করে কিনা আমাদের। কপি, অ্যানসিবল প্লেবুক 3, মানে সবকিছুই ঠিক আছে, শুধু এই যে এই জায়গাটাই চেঞ্জ। হ্যাঁ, যে যে কোন মডিউলটা চেঞ্জ হয়েছে এবং মডিউল চেঞ্জ হওয়ার কারণে এখানে কমান্ডটা চেঞ্জ হয়েছে। দ্যাটস ইট। এটা হচ্ছে 3। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে lpam@123#। ওকে, একেবারে সিমিলার আউটপুট 7 থেকে সে আউটপুটটা নিয়ে এসে দিচ্ছে। প্রোটোকল স্টার্টেড টাইম, সিস্টেম বুট টাইম, আপ টাইম ইনফরমেশন। হ্যাঁ, আপ টাইম ইনফরমেশন, এই যে আপ টাইম হচ্ছে কত, সব এখানে দেখেন। এখান থেকে ভ্যালুগুলোকে কিন্তু রিটার্ন করা খুব সহজ, মানে ধরা খুব সহজ। এটা হচ্ছে কি একটা ডিকশনারি। হ্যাঁ, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার। আগেরটা যেটা ছিল এটাও সিমিলার ওয়েতে এটা দেখাচ্ছিল হচ্ছে একটা লিস্টের ভিতরে। এই যে এটা হচ্ছে একটা লিস্ট, আমরা জানি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এটা হচ্ছে একটা লিস্ট, লিস্ট আকারে দেখাচ্ছিল, প্রতিটা এলিমেন্টকে লিস্ট আকারে দেখাচ্ছে। আর আমি যখন আরপিসি তে নিচ্ছি তখন এখানে সুবিধা হচ্ছে এটাকে দেখাচ্ছে হচ্ছে ডিকশনারিতে। এটা হচ্ছে ডিকশনারি, প্রতিটা এলিমেন্ট অ্যাজ এ ডিকশনারি হিসেবে দেখাচ্ছে। ওকে, তো এটা গেল। এটা হচ্ছে আমি যদি আরপিসি দিয়ে করতে চাই, আরপিসি দিয়ে যদি আমি মানে যে কোনো ইনফরমেশন পেতে চাই জুনিপার ডিভাইস থেকে, তখন আমি এই মডিউলটা ব্যবহার করব, juniper_junos_rpc। ওকে, এখন আমরা কি করতে যাচ্ছি, ডিভাইস কনফিগার করতে যাচ্ছি। আমরা তো দেখলাম হচ্ছে শো কমান্ড। শো কমান্ড দেখা যাচ্ছে একটা দুইটা আমি দেখাইছি, আপনার শো কমান্ড যত আছে সব কমান্ড আপনি ইয়া করতে পারেন আর কি, নিতে পারেন। আচ্ছা, এখন ডিভাইস যখন আমরা কনফিগার করব, কনফিগারেশন আমি যেটা বলছিলাম যে কনফিগারেশন দুই ধরনের ফাইল হতে পারে আর কি। হ্যাঁ, কনফিগারেশন জুনিপার ডিভাইসের যে কনফিগারেশন, এই কনফিগারেশন দুই ধরনের ফাইল হতে পারে। একটা হচ্ছে কি টেক্সট ফাইল, যেটা আমি বলতেছিলাম যে জুনিপার ডিভাইসে ঢুকে যখন আমি শো দিচ্ছি যে ফরম্যাটে আমাকে এই কনফিগারেশনটা দেখাচ্ছে, এটা হচ্ছে টেক্সট ফরম্যাট। জুনিপার এটাকে বলে হচ্ছে টেক্সট ফরম্যাট, এটা একটা ফরম্যাট হতে পারে। আর একটা হচ্ছে ডিসপ্লে সেট, আর একটা হচ্ছে সেট ফরম্যাট। আমি এই টেক্সট ফরম্যাটেও ডিভাইসে কনফিগারেশন পুশ করতে পারি, আবার এই সেট ফরম্যাটেও ডিভাইসে অ্যানসিবলের থ্রুতে কনফিগারেশন পুশ করতে পারি। ঠিক আছে, যেমন আমি নেম সার্ভার এখানে কতগুলো আছে, এই নেম সার্ভারের কনফিগারেশন গুলো মনে করেন আমি প্লেস করব। এখানে কতগুলো নেম সার্ভার আছে, আমি এখানে সবগুলোকে করে দিলাম হচ্ছে কি ডিলিট করে দিলাম। তো এখানে নেম সার্ভার কি আছে, নাই, আর কোনো নেম সার্ভার এখানে নাই। আমি যদি এখন শো দেই অথবা শো ডিসপ্লে সেট দেই, দেখবো যে নেম সার্ভারের ভিতরে নেম সার্ভার নামে এখানে কোনো কিছু নাই। হ্যাঁ, নেম সার্ভারে যেখানে ছিল নাই, একটা এন্ট্রিও নাই। ঠিক আছে, আমি যদি 7 থেকে দেখি এডিট সিস্টেম নেম সার্ভার, যদি এখানে দেখি তো আমি এখানে নেম সার্ভারগুলো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি, এটা অন্য যে কোনো কিছুর জন্যই হতে পারে। এখানে নেম সার্ভারের কোনো কিছু নাই, তো আমি কি করলাম, এখানে কমিট দিলাম। এটাতেও আমি কি করলাম, কমিট দিলাম। তো এখানে যদি শো দেই, এখানেও দেখতেছি আমাদের নেম সার্ভারের কোনো ইনফরমেশন এখানে নাই। এনটিপি সার্ভার আছে, ওয়েস্টওয়েব আছে, হাবিজাবি, বাদ বাকি সবই আছে। নেম সার্ভার ইনফরমেশন এখানে থাকে, এই জায়গাটায় নাই, রাউটার 4 এর ক্ষেত্রেও নাই। তো এটা আমরা কি করব, পাইথন স্ক্রিপ্ট দিয়ে এই ইনফরমেশন গুলোকে পুট করব। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যে আমাদের যে কনফিগারেশন ফাইলটা থাকবে, যেটা আমি কনফিগার করতে চাচ্ছি দুইটা রাউটারেই, তো আমি এই ফরম্যাটে যখন নিব তখন এটাকে বলবো টেক্সট ফরম্যাট। যখন এই ফরম্যাটে নিব তখন ফাইলটাকে সেভ করব হচ্ছে .conf দিয়ে। যখন এই ফরম্যাটে নিব তখন ফাইলটাকে সেভ করব কি দিয়ে, .conf দিয়ে। আর যখন এই ফরম্যাটে কনফিগার করব তখন ফাইলটাকে সেভ করব হচ্ছে আমি কি, .set দিয়ে।
মানে নাম তারপরে হচ্ছে ডট সেট, নাম তারপরে ডট সেট। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, যে আমাদের কনফিগ নামে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে আমাদের কন্ট্রোল মেশিনে, যে এখানে দেখি আমাদের ক্রিয়েট করা আছে কিনা। আমি প্র্যাকটিস করছিলাম, এটা হচ্ছে কনফিগ নামে একটা ডিরেক্টরি তৈরি করা আছে, আমি মনে করেন এটাকে বিদায় করে দিচ্ছি। হ্যাঁ, কনফিগ এলএস কনফিগ নামে কোনো ডিরেক্টরি এখানে আর নাই। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ডিরেক্টরি তৈরি করার জন্য ডিরেক্টরি কনফিগ, এখানে অন্য যে কোনো নামই হতে পারে আর কি। হ্যাঁ, আপনার যেহেতু কনফিগারেশন ফাইল এখানে রাখবো, এই জন্য আমি নাম দিলাম হচ্ছে কনফিগ। তারপরে সিডি কনফিগ, এটার ভিতরে কিছু আছে নাই, তো এখানে আমি কি করব, একটা ফাইল তৈরি করব, যেমন হচ্ছে এখানে একটা ফাইল যেমন দেওয়া আছে নেম সার্ভার ডট কনফ, তাহলে নেম সার্ভার ডট কনফ ন্যানো নেম সার্ভার ডট কনফ, এই নামে একটা আমি ফাইল তৈরি করতেছি। এই ফাইলের ভিতরে আমার এই টেক্সট কনফিগারেশনটা থাকবে। সিস্টেমের ভিতরে নেম সার্ভারের ভিতরে হচ্ছে এএনটি গুলো আর কি। হ্যাঁ, এই হায়ারার্কিটা অবশ্যই ঠিক থাকতে হবে, হায়ারার্কি ঠিক না থাকলে কনফিগারেশন নিবে না। আচ্ছা, তারপর আমি কনফিগারেশন ফাইলটাকে সেভ করলাম। তাহলে কনফিগারেশন ফাইলটা কোথায় থাকলো, পিডব্লিউডি কনফিগারেশন ফাইলটা থাকলো আপনার হচ্ছে কনফিগ ফাইলের ভিতরে। আমি আমার হোম ডিরেক্টরি আমি আছি হচ্ছে পিডব্লিউডি, আমি আছি হচ্ছে এলপিএম ইউজারের হোম ডিরেক্টরিতে। এইখানে হচ্ছে আমার অ্যানসিবল ফাইলটা আছে, ওয়াইএমএল ফাইলটা আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার কনফিগ ডিরেক্টরির ভিতরে আমার কনফিগারেশন ফাইলটা দেওয়া আছে নেম সার্ভার ডট কনফ, নেম সার্ভার ডট হচ্ছে কনফ। ওকে, তো আমরা কি কনফিগার করব, এরকম একটা ফাইল রেডি করে আমরা নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে রেখে দিলাম। ডিরেক্টরি আপনি চুজ করবেন কোন ডিরেক্টরিতে আপনি রাখবেন। হ্যাঁ, এটা মানে কনফিগ নামেই ডিরেক্টরি হতে হবে। হ্যাঁ, তারপর নেম সার্ভার ডট কনফি হতে হবে, নাম হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো ইউজার ডিফাইন নাম দিয়ে আপনি রেখে দিবেন। যখন স্ক্রিপ্টটা রেডি করব, তখন ওই ডিরেক্টরিটাকে আমাকে শুধু বলে দিতে হবে যে ওই কনফিগারেশন ফাইলটা কোন ডিরেক্টরিতে আছে, ঠিক আছে। যেমন এখানে প্রথমের অংশটুকু তো আর কিছু বলার নাই, সিম্পল। তো কনফিগারেশনের জন্য জুনিপার ডিভাইস আর একটা মডিউল ব্যবহার করে, জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কনফিগ। তাহলে আমরা, এটা হচ্ছে জুনিপারের 3 নম্বর মডিউল নিয়ে কথা বলতেছি। এর প্রথমে দেখলাম জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড, তারপর জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর আরপিসি, জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কনফিগ, এটা হচ্ছে কনফিগারেশনের জন্য। তো এই মডিউলে আমাকে কি করতে হবে, ডিভাইসে লগ ইন করতে হবে, তাই না। কারণ ডিভাইসে প্রোভাইডার দিয়ে আমি লগ ইন করবো, যে অ্যানসিবল হোস্ট, তারপরে হচ্ছে টাইম আউট। এখানে টাইম আউট কেন নিচ্ছি, মানে হচ্ছে ডিফল্ট সে হচ্ছে যখন আমি কনফিগারেশন করব তখন ডিফল্ট সে নেটকনফ ব্যবহার করবে কনফিগারেশনের জন্য, ঠিক আছে। তো নেটকনফ তুলনামূলকভাবে এসএসএইচ থেকে একটু বেশি সময় নিতে পারে। তো নর্মালি নেটকনফ এর এই টাইম আউট পিরিয়ড হচ্ছে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের ভিতরে দেখা যাচ্ছে যে আমার মানে এ, যদি আমি লগ ইন প্রসেসটা কমপ্লিট না করতে পারি, তাহলে আমাকে এরর দেখাবে। এই জন্য টাইম আউট ভ্যালুটা আমি একটু বাড়ায় রাখছি 120। তারপরে হচ্ছে কি লোড মার্স এর অর্থটা কি, লোড মার্স যেমন আমরা জুনিপার ডিভাইসে যদি লিখি যে লোডের পরে কি কি আছে দেখেন, লোড আছে, মার্স, ওভাররাইড আছে, হ্যাঁ, রিপ্লেস আছে, আপডেট আছে, সেট আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। লোড হচ্ছে ফ্যাক্টরি ডিফল্ট। এখন লোড মার্স এর অর্থটা হচ্ছে মার্স কন্টেন্টস উইথ এক্সিস্টিং কনফিগারেশন। আমরা কি করতে যাচ্ছি, আমাদের এখানে নেম সার্ভার আমি 3টা দিচ্ছি, আগে যদি কোনো নেম সার্ভার এখানে যদি কোনো এন্ট্রি থাকে, তাহলে ওইটাকে রেখে এই কনফিগারেশনটাকে অ্যাড করা, এটাকে বলে হচ্ছে মার্জ, ঠিক আছে, লোড মার্জ। আমি যদি ম্যানুয়ালি এখানে দিই লোড মার্জ, তারপরে এখানে বলতে হবে আমাকে যে টার্মিনাল রিলেটিভ, তারপর এখানে ফাইল নেম বলে দিতে হবে। যদি কোনো ইউআরএল দিয়ে আমি ফাইল দিতে চাই, সেটাও এখানে বলতে পারবো, রিমোট দিয়ে দিতে পারবো, ফ্লপি দিয়ে দিতে পারবো, লোকাল দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা অ্যানসিবলের থ্রোতে দিচ্ছি, এই জিনিসটাই আমরা এখানে লিখছি যে লোড মার্জ মানে হচ্ছে এক্সিস্টিং কনফিগারেশনটাকে সে রিমুভ করবে না, রিমুভ না করে নতুন এই এক্সিস্টিং কনফিগারেশনের সাথে এখন যে কনফিগারেশনটুকু আমি দিচ্ছি এটাকে অ্যাড করে দিবে।
এটাকে বলে হচ্ছে লোড মার্জ। আর যদি আমি লোড মার্জের জায়গায় যদি লোড রিপ্লেস দিতাম, তাহলে কি করতো, আগের কনফিগারেশনটাকে ওই পোর্শনের আগের কনফিগারেশন সবকিছু মুছে দিয়ে এই কনফিগারেশন অংশটুকু দিত। নরমালি আমরা এই কাজটা খুব একটা করি না, এই জন্য আমি লোড মার্জ দিয়েই এক্সাম্পলটা দেখাচ্ছি। যদি রিপ্লেস এখানে দরকার ছিল প্রয়োজন হয়তো আপনার, তাহলে জাস্ট মার্জের জায়গায় রিপ্লেস দিয়ে দিতেন, তাহলে হয়তো আর কি। তো লোড মার্জ দিয়ে দেখাচ্ছি আমি। লোড মার্জ আমার কনফিগারেশন ফাইলের সোর্স হচ্ছে কি config_nameserver.conf, config_nameserver.conf, যে ডিরেক্টরিটা আমরা তৈরি করলাম এবং যে ডিরেক্টরিতে আমাদের কনফিগারেশন ফাইলটা প্লেস করছি। কমেন্টসটা হচ্ছে নিজের বোঝার জন্য আর কি, হ্যাঁ, নিজের বোঝার জন্য যে অ্যানসিবলের মাধ্যমে আমি যদি রোল ব্যাকে গিয়ে দেখি যে এই কমিটে কোনো কমেন্টস আছে কিনা, তাহলে আমি এই ধরনের একটা কমেন্টস পাবো যে অ্যানসিবল প্লেবুক এক্সিকিউট নেম সার্ভার ডট কন ফাইল, তখন ইউজারও বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটা এক্সিকিউট হয়েছে। অথবা আমাদের এই রেসপেক্টিভ কনফিগারেশন তো এই দুইটা রাউটারে নাই, কনফিগারেশন গুলো যদি চলে আসে তাও আমরা বুঝবো যে হ্যাঁ আমার অ্যানসিবলের থ্রুতে কনফিগারেশন হয়েছে আর কি। তো এখানে কি যে আমি কনফিগারেশনের ভিতরে যতটুকু রাখবো আমি ইচ্ছা করলে ঠিক ততটুকুই মার্জ করতে পারি এবং ততটুকু ইচ্ছা করলে রিপ্লেসও করতে পারবো। রাইট, এক্স্যাক্টলি। এটা আমি সেট ফরম্যাটে রেখেও করতে পারি বা এই যে আপনি হ্যাঁ যেটা এখন আমরা করতেছি টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাট হইলে কনফিগারেশন ফাইলটাকে conf.conf দিয়ে সেভ করতে হয়, আর যদি সেট ফরম্যাটে তাহলে হচ্ছে ডট সেট নামে সেভ করতে হয়, ডট সেট। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা উল্টাপাল্টা করে পোলাপান। ডট সেট আর একটা হচ্ছে করতে পারবো না ভাই এই সেম ওয়েতে। না, এটা আবার হচ্ছে সিসকোর ক্ষেত্রে এগুলো নিবে না। না না সিসকো তো সেট ও না, হ্যাঁ সিমিলার কনসেপ্টে করতে হবে। সিমিলার হ্যাঁ, যেমন সিসকোতে একভাবে দেখাইছি, এখানে আবার নতুন কিছু ভাবে দেখাচ্ছি যাতে করে জিনিসটা আপনারা একই মানে মানে মাল্টিপল জিনিসকে একসাথে নিয়ে আসতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, মানে ও এই কনফিগারেশন এটার সাথে এটাকে ম্যাচ করাবে, যে এটা ম্যাচ করবে সেইটাকে আমি ইচ্ছা করলে রিপ্লেস করতে পারবো। রিপ্লেস না, এটা হচ্ছে মার্জ হচ্ছে যে যা আছে তার সাথে এটা যোগ হবে। হ্যাঁ কিন্তু আমি চাইলে আমি রিপ্লেসও করতে পারবো। হ্যাঁ, আমি চাইলে রিপ্লেসও করতে পারবো। আমি এখানে যে রিপ্লেস করতে পারবো, ওভাররাইট করতে পারবো। মার্জ আর ওভাররাইটটা অনেকটা দেখা যাচ্ছে কাছাকাছি। হ্যাঁ, তো মার্জ ওভাররাইটের ইয়াটা হচ্ছে যে যদি সিমিলার হয় তাহলে ওভাররাইট করবে আর কি। হ্যাঁ, একই ভ্যালু যদি হয়, কি ভ্যালু। আর এখানে মার্জ মানে হচ্ছে যে যদি থাকে আর কি, যেমন হচ্ছে অ্যাড করবে আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা এখন দেখব যে এইটা আমাদের, তো এই স্ক্রিপ্টের ভিতরে কারো কোনো কনফিউশন আছে? একেবারে ছোট্ট একটা স্ক্রিপ্ট। আচ্ছা, 10-15 লাইনের একটা স্ক্রিপ্ট, আমরা এটা সেভ করলাম। তাহলে এটাকে আমরা এটা দিচ্ছি হচ্ছে 4। ওকে, দেন সেভ। এইবার হচ্ছে এটাকে আমরা একটু প্লে করে দেখি। অ্যানসিবল, এটা হচ্ছে 4। unable to make a PyZ connection, connect authentication error, তারপর হচ্ছে 4 এবং 7। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন, আমি এই ফাইলের ভিতরে কিন্তু দেখেন ইয়া দেই নাই, কি দেই নাই, ইউজার আইডি পাসওয়ার্ডটা দেই নাই। ইউজার আইডি পাসওয়ার্ডের পোর্শনটা নাই এখানে, আছে কি? আমি যেমন এর আগেরটাতে কি দিছি, ইউজার আইডি পাসওয়ার্ড বলে দিছি না প্রম্পটে। কি আপনারা কি আছেন না সবাই চলে গেছেন? এখানে দেখেন আগের স্ক্রিপ্টে তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ডের একটা অপশন রাখছিলাম, রাখছি না, যে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে ও চাবে। এখানে কিন্তু আমি আর দেই নাই, কারণ এটা তো সহজ, এটা আপনারা পারেনি। তো এটা আমি এখানে স্কিপ করছি, কিন্তু আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেই নাই, তার মানে সে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে যায় নাই। ঠিক আছে, এই জন্য আমাকে এখানে বলছে যে আনএবল টু মেক PyZ কানেকশন, কানেক্ট অথেন্টিকেশন এরর, তার মানে এরর পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, -u admin -k, এটাও তো আমরা জানি না, সিসকোর ক্ষেত্রে তো দেখাইছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড আমি নিজে বলে দিতে পারি বাইরে থেকে।
ফাইলের ভিতরে না দিয়ে। পাসওয়ার্ড হচ্ছে lpam@123 ওকে, এখানে দেখেন কোথায় আসলো, এই যে চেঞ্জ ওয়ান। এর আগের স্ক্রিপ্ট গুলোতে এই ধরনের কমেন্টস আসেনি, কিন্তু চেঞ্জ জিরো, হ্যাঁ, কারণ আমরা কোনো চেঞ্জ কনফিগারেশন করিনি আর কি। হ্যাঁ, আমরা এখানে যেহেতু কনফিগার করছি ডিভাইস, সেই ক্ষেত্রে এখানে আসছে সেখানে চেঞ্জ ওয়ান, মানে একবার কমিট হয়েছে আর কি। হ্যাঁ, কমিট হয়েছে কিভাবে বুঝবো, যে এই কমান্ডটা যখন আমি এক্সিকিউট করছি, এটা পুনরায় যদি আমি আবার দেই, তাহলে আমাকে বলবে চেঞ্জ জিরো lpam@123#, কারণ সিমিলার জিনিস আমি আবার কনফিগার করতেছি, যেটা অলরেডি কনফিগার। এখানে দেখেন দেখাচ্ছে চেঞ্জ জিরো, তার মানে সে কিন্তু ব্যাকএন্ডে কি করতেছে খেয়াল করেন, সে ব্যাকএন্ডে ডিভাইসের অ্যাক্টিভ কনফিগারেশনকে সে দেখতেছে, দেখে নতুন কনফিগারেশন সে দুইটার কনফিগারেশনের ডিফারেন্স বের করতেছে। ডিফারেন্স বের করে তার কাছে যদি মনে হচ্ছে যে না, কোনো আগের কনফিগারেশন এবং নতুন কনফিগারেশনের ভিতরে কোনো ডিফারেন্স নাই, তখন বলতেছে চেঞ্জ জিরো। আর যখন দেখতেছে যে আগের কনফিগারেশন এবং নতুন কনফিগারেশনের কি চেঞ্জ আছে, তখন দেখাচ্ছে চেঞ্জ জিরো এবং ওয়ান। আচ্ছা, এখন আমরা এখানে দেখব যে আমাদের আসলে কনফিগারেশনটা পাইলাম কিনা। এই যে নেম সার্ভার, লগইন এবং রুট অথেন্টিকেশনের মাঝখানে নেম সার্ভারের এন্ট্রিগুলো চলে আসছে। এবং আমরা যদি দেখি যে রোল ব্যাক, লাস্ট যে কমিট হয়েছে সেটা দেখেন কি, নেটকনফ। এই জন্য বললাম যে এটা নেটকনফ ইউজ করবে কমিউনিকেশন, মানে লগইনের জন্য। আচ্ছা, এটা একটা ভেরিফিকেশন। অনুরূপভাবে রাউটার 7 থেকেও আমরা দেখতে পারি যে আমাদের কনফিগারেশনটা নিচ্ছে কিনা, নিয়ে নিছে। ঠিক আছে, তো এখানে আমাদের স্ক্রিপ্টটা খুবই ছোট একটা স্ক্রিপ্ট। তো এইখানে যদি আপনার ডিভাইসের কনফিগারেশন, এই কনফিগারেশন নেম সার্ভার ডট কম, এই ফাইলের ভিতরে যদি আপনি আরো মাল্টিপল কনফিগারেশন এখানে দিয়ে দেন, যা কনফিগারেশন দিবেন সব কনফিগারেশনই সে করে নিয়ে চলে আসবে। আমি যেহেতু ল্যাব, সিম্পল একটা কনফিগারেশন এখানে প্লেস করছি। যেমন এটা হতে পারে আপনি এনটিপি সার্ভার নতুন করছেন, তারপর এফটিপি সার্ভার নতুন করছেন, এই এখন হচ্ছে অটোমেটিক্যালি এফটিপিতে ডিভাইসের ব্যাকআপগুলো আসতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করেন বিজিপি, প্রতিটা রাউটারেই বিজিপি করা আছে, কিন্তু বিজিপির একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, প্রতিটা রাউটারে এই চেঞ্জটা করা লাগবে। হ্যাঁ, তখন আপনি ওএসপিএফ এর একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, প্রতিটা রাউটারে এই প্যারামিটারটা চেঞ্জ করতে হবে। তো এই সকল কাজের জন্য আসলে অটোমেশনের মানে বিকল্প নাই আর কি। তো এইভাবে আমরা অটোমেটেড করতে পারি। এখানে দেখেন যে আমরা পাইথন দিয়ে কত কিছু করছি, কত কিছু করে আমরা ডিভাইসের কনফিগারেশন করছি আর কি, তাই না? ফাইল নিছি, ফাইলকে ওপেন করছি, তারপর ফাইলকে রিড করছি, রিড করে লাইন বাই লাইন ফর লুপের ভিতরে দিয়ে একটা একটা করে রাউটারে ঢুকছি আর এক্সিকিউট করছি। দেখেন এখানে পাইথন এই অ্যানসিবল একবারে রেডিমেড, মানে পাইথনের তুলনায় যদি চিন্তা করি তাহলে এখানে যেটা একবারে মনে রেডিমেড। করছে তাহলে তো ভাই পাইথন মানে পাইথনের সিম্বল শেখাটাই বেটার। কিন্তু পাইথনে পাইথনে পাইথন দিয়ে কি করতে পারবেন, আপনি নিজের মতো করে ডিফাইন করতে পারবেন, নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, কিন্তু সবকিছু কি আপনি অ্যানসিবলে পাবেন? কিছু ব্যাপারই আছে অনেক, মানে হ্যাঁ, এক্সট্রা ফিচার পাবো, বাট হ্যাঁ, এটা খুবই ইজিলি অনেক কিছু হ্যাঁ, করা যায়। অনেক ইজি। হ্যাঁ, এটা অনেক ইজি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা স্ক্রিপ্ট আমি দেখাবো, সেটা হচ্ছে সেট। এটা তো টেক্সট মোড, হ্যাঁ, কনফিগারেশন ফাইলটা টেক্সট মোডে থাকবে। আর একটা দেখাবো হচ্ছে সেট মোডে থাকবে, কনফিগারেশন ফাইলটা থাকবে হচ্ছে কি সেট মোডে। যখন সেট মোডে থাকবে তখন আসলে কোথায় চেঞ্জ হবে দেখেন, এখানে উপরের অংশটুকু তো একেবারে এই অংশটুকু নতুন। এখানে জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কনফিগ। তো এই ডিভাইসে এখানে দেখেন দেওয়া আছে কি এনটিপি ডট সেট। যে লোড হচ্ছে কি সেট, লোড হচ্ছে সেট, সোর্স হচ্ছে config স্ল্যাশ এনটিপি ডট সেট। এই এনটিপি ডট সেটের ভিতরে আমার ওই যে কনফিগারেশন করতে চাচ্ছি এনটিপি রিলেটেড কনফিগারেশন, এই ফরম্যাটে আমি কনফিগারেশনটা ওই ফাইলের ভিতরে দিয়ে আসবো। এখনো দেই নাই, দিয়ে আসবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার সোর্স ফাইল।
আর এটা হচ্ছে জাস্ট কমেন্টস। হ্যাঁ, এরপরে আমি যদি একটা একটা করে লাইনও দিতে চাই, হ্যাঁ, যেমন এটা হচ্ছে লোড সেট দিলাম, সেট দেওয়ার পরে এখানে তো আমরা একটা ফাইল ধরাই দিলাম। হ্যাঁ, আমি কি করলাম, অ্যানসিবলকে বললাম যে তুমি এই ফাইলে যা আছে কনফিগার করো। এখন ফাইলের কনফিগারেশন মনে করেন ফাইল দিতে যাচ্ছেন, একটা লাইনই দিতে হবে প্রতিটা রাউটারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই লাইনস তারপরে এখানে লাইনও বলে দিতে পারেন। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? আপনারা শুনতে পাচ্ছিলেন? হ্যালো? হ্যাঁ ভাই, ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, শুনতে ডিসকানেক্ট পারি হয়ে, ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে এখানে দেখেন যে আমি হচ্ছে যে কনফিগারেশন যে সেট ফরম্যাট যেটা বললাম আরকি, হ্যাঁ? আমি কি করতে পারি? Ansible কে একটা ফাইল ধরাই দিতে পারি। ঠিক আছে? একটা ফাইল ধরাই দিব। ওই ফাইলের ভিতরে আমার প্রতিটা ডিভাইসে যে কনফিগারেশন আপনি করতে চান ওই ফাইলের ভিতরে সুন্দর করে এই যে সেট ফরম্যাটে লিখে দিবেন। এই ফরম্যাটে লিখে দিবেন। ঠিক আছে? এই ফরম্যাটে লিখে দিবেন। আর যদি মনে করেন যে না আমার তো একটা লাইনই কনফিগার করতে হবে, নেম সার্ভার আমার DNS সার্ভার নতুন করছি একটাই, একটাই শুধু আপডেট করব। একটা লাইন। তাহলে আমার আর ফাইল ধরাই দিয়ে লাভ কি? আমি একটা লাইনই দিয়ে দিই। তো আমরা কি করতে পারি? লোড সেট তারপরে হচ্ছে এই এক লাইনস তারপরে একটা লাইন আমি এখানে বলে দিতে পারি। এখানে ২ টা ভাবে আমি দিছি। যদি অল্প সংখ্যক কমান্ড হয় তাহলে এই ফরম্যাটে যাবেন। আর যদি মনে করেন যে বেশি সংখ্যক কমান্ড, হ্যাঁ? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ফাইল ধরায় দিবেন। তাহলে এখানে নেম সার্ভারের এখানে কি বলতেছে যে নেম সার্ভার আমরা কনফিগার করলাম যে আইপি দিয়ে, সেই আইপিটা হচ্ছে কত ছিল 8.8.8 1.1.1। তো এইটাকে ধরেন 8.8 টাকে আমরা রিমুভ করে দিব, ডিলিট করে দিব, এই এন্ট্রিটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে সেট করব হচ্ছে মনে করেন 8.8.4.4 কথার কথা আর কি, হ্যাঁ, এটা সেট করব। আর এটা হচ্ছে এই এন্ট্রিটাকে ডিলিট করে দিব। আচ্ছা, মানে সেট ডিলিট দুইটা কাজই করবে হচ্ছে সেট। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এই ntp.set এই ফাইলটাকে তৈরি করা। ঠিক আছে? তাহলে আমরা এখানে ফাইল তৈরি করতে পারি ইজিলি, যে আমরা ন্যানো ফাইলটা রাখবো। আমি রাখছি কোথায়? কনফিগের ভিতরে, সরি, কনফিগ ডিরেক্টরির ভিতরে রাখছি। কনফিগ তারপরে এখানে আমরা ntp.set। তাহলে এখন কি ফাইলটা ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। তাহলে এই ব্ল্যাঙ্ক ফাইলে আমরা এই এন্ট্রিটা দিয়ে দিব যে আমরা এইগুলো আমাদের এনটিপি সার্ভারের আইপি হবে। আপনার নেটওয়ার্কের ক্ষেত্রে হয়তো বা ভিন্ন হবে আইপি গুলো চেঞ্জ করে দিলেই হয়ে গেল। আচ্ছা, আমরা এই ফাইলটাকে আমরা সেভ করে নিলাম। প্রথমত সেভ করার পরে এই রাউটার থেকে এনটিপি রিলেটেড ইনফরমেশন গুলোকে আমরা রিমুভ করে দিব। এডিট সিস্টেম এনটিপি তারপরে শো এনটিপি রিলেটেড ইনফরমেশন, বুট সার্ভার হাবিজাবি যা আছে আমরা পুরো ডিলিট করে দিলাম। আমরা কার ভিতরে আছি? এডিট সিস্টেম এনটিপির ভিতরে। আমরা সবকিছু ডিলিট করে দিতে চাইলে একবারে জাস্ট ইয়েস, সিঙ্গেল একটা একটা করে ডিলিট করার আর দরকার নেই। তারপরে কি করে দিলাম? কমিট করে দিলাম। তাহলে এনটিপি রিলেটেড অল ইনফরমেশন ডিলিট। অনুরূপভাবে এখানে এডিট সিস্টেম এনটিপি শো ডিলিট দেন ইয়েস দেন শো টপ দেন কমিট, ডান। এনটিপি রিলেটেড কোনো ইনফরমেশন এখানে নাই। যদি আমি এখন চাইলে দেখতে পারি শো ম্যাচ এনটিপি ডিসপ্লে সেট, নাই। সেট সিস্টেম এনটিপি বাট প্যারামিটার গুলো নাই। আচ্ছা, তাহলে এটা আমাদের কনফিগারেশন ফাইল, তো যেটা করব সেটা দিলামই। এবার আমরা অ্যানসিবল ফাইলটা একটু রেডি করি। ন্যানো অ্যানসিবল এটাকে দিলাম ans5। আচ্ছা, তাহলে এটাকে আমরা সেট ফরম্যাটে যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্ট আমরা কপি করলাম, কপি পেস্ট। দুইটা ফরম্যাটেই থাকলো, একটা হচ্ছে লাইন বাই লাইন কমান্ড যদি চান, আর একটা হচ্ছে ফাইল। আচ্ছা, তাহলে এই ইয়াতে মানে অ্যানসিবল ফাইলে কোথাও কি চেঞ্জ করার প্রয়োজন আছে? দেখেন আপনার নেটওয়ার্কের রেসপেক্টে যদি করেন, কোথায় চেঞ্জ করা লাগবে? এই ntp.set এই ফাইলের ভিতরে আপনি যা চান তাই বলবেন। আর একটা হচ্ছে এই যে হোস্ট ফাইল, হোস্ট ফাইলটাকে বলতে হবে যে আপনার হোস্ট ফাইলের ভিতরে আপনার রাউটার গুলোর নাম দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু হয়ে গেল, আর কোথাও কোনো চেঞ্জেস এর প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে 5 নাম্বার ফাইল আমরা এখন একটু প্লে করব। তো এটার ভিতরে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া নাই, আমরা এটাও ইন্টারেক্টিভ প্রম্পটে
ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে lpm@123#। চেঞ্জ রাউটার 4 এবং রাউটার 7, তারপরে চেঞ্জ, দুইটা চেঞ্জ হয়েছে। কারণ দুইটা চেঞ্জ কেন দেখাচ্ছে? একটা এনটিপি পোর্শনে চেঞ্জ করছে সে, আর একটা নেম সার্ভারের পোর্শনে চেঞ্জ হয়েছে। তার মানে এখানে দুইটা টাস্ক দেওয়া হয়েছিল তার। মানে সহজ কথা হচ্ছে কি, এটা হচ্ছে তাকে একটা টাস্ক দেওয়া হয়েছিল, যেখানে তাকে একটা ফাইল ধরাই দেওয়া হয়েছিল, আর এখানে আরেকটা টাস্ক দেওয়া হয়েছিল তাকে, যেখানে CLI কমান্ড বলে দেওয়া হয়েছিল যে এই কমান্ড তুমি এক্সিকিউট করো। এবং আমরা যদি এখানে গিয়ে দেখি যে কিছুক্ষণ আগে যে কমান্ডটা দিলাম, যে শো ম্যাচ এনটিপি ডিসপ্লে সেট, তখন এই যে এনটিপি রিলেটেড ইনফরমেশন গুলো কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখানে নেম সার্ভারের ইয়াটা চাই, নেম সার্ভার নেম SERVER নেম সার্ভারে দেখা যায় যে 8.4.4 চলে আসছে। অনুরূপভাবে আমরা এই রাউটার থেকেও সিমিলার আউটপুট পাবো, চলে আসছে। নেম সার্ভার ইনফরমেশন এখানে আপডেট হয়ে গেছে। কি কঠিন মনে হচ্ছে? কিন্তু পানির মতো সহজ। আশাফুল, আপনি দেখাইলে পানির মতো লাগে নিজে। মানে কি বলে, জুনিপারের অ্যানসিবল দিয়ে অটোমেশন, যেটা আমরা তিনটা ধাপেই তো আমরা কাজ করি আর কি। হ্যাঁ, শো কমান্ড দিই, কনফিগারেশন করি, তারপরে নির্দিষ্ট কিছু কনফিগারেশন সেভ করি বা অটোমেটেড করি। এটা একটু দেখবো লাস্ট স্ক্রিপ্টে, যে ডিভাইসের কনফিগারেশন ব্যাকআপ। ঠিক আছে, কনফিগারেশন ব্যাকআপের ক্ষেত্রে মানে ইসে যেটা বুঝাইছেন কমান্ড হলো যে আমরা ওই যে প্রিভিলেজ মোডে যেটা কাজ করি, আর হচ্ছে রাইট, যে এক্স্যাক্টলি কনফিগ হলো আমরা কনফিগারেশন মোডে যেটা কাজ করি। এক্স্যাক্টলি। এটা আমরা হচ্ছে জুনিপার ডিভাইসের ক্ষেত্রে আমরা চাইলে হচ্ছে এটা এখানে যেমন দেখাইছি, আমি হচ্ছে কনফিগ মডিউল ব্যবহার করছি। হ্যাঁ, কারণ হচ্ছে কনফিগ মডিউল হচ্ছে, আমি এই যে এখানে শো দিলাম না, এখানে খেয়াল করেন, আমি এখানে শো দিলাম, কনফিগারেশন চলে আসছে। এটা হচ্ছে আমি আছি কোথায়? কনফিগারেশন মোডে। আমি যদি এক্সিট করে আবার এখানে যাই, যে শো কনফিগারেশন, আমি যদি শো দেই তাহলে আমাকে একটা এরর দিবে। যদি শো কনফিগারেশন দেই তাও কিন্তু আমি কনফিগারেশন ফাইল পাবো। তাহলে যে কোনো একটা নিলেই হচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে জুনোস এই যে জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কমান্ড অথবা কনফিগ, যে কোনো একটা মডিউলই আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? প্রিরিকুইজিট কি কি লাগবে আমাদের দেখি। প্রথমের যে কমান্ড পোর্শনটুকু, এটা একেবারেই মানে পুরনো জিনিস, এটা প্রতিটা ফাইলেই বলে আসতেছি, এটা নিয়ে আর কোনো কিছু বলতেছি না। এইখানে নতুন কিছু জিনিস আছে। এইখানে আমরা কি করতেছি, যে ডিরেক্টরি তৈরি করব। আর যে ডিরেক্টরি যে তৈরি করব, সেটার জন্য আমাদের এই যে এখানে ভার্স ভ্যারিয়েবল গুলো এখানে আমাদেরকে বলতে হবে, যে ডিরেক্টরির যে নাম দিব, এই ডিরেক্টরিতে আবার হচ্ছে কি আমাদের ফাইলগুলোকে রাখবো। তাহলে এই ডিরেক্টরির নামগুলোকে আমরা কি বলবো, একটা ভ্যারিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করব। কনফিগ ডিরেক্টরি ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি এই অ্যানসিবল ফাইল তৈরি করবে। কোথায় তৈরি করবে? আমাদের ওয়ার্কিং লোকেশনে। এই ওয়ার্কিং লোকেশনে ব্যাকআপ নামে কোনো ফাইল আছে, মানে ডিরেক্টরি আছে? ফোল্ডার নাই। এখানে একটাই ফোল্ডার আছে, সেটা হচ্ছে কনফিগ ছাড়া এখানে কোনো ফোল্ডার নাই। তাহলে এই অ্যানসিবল ফাইল কি করবে, যে কনফিগ ডিরেক্টরি, সে ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি তৈরি করবে। জাস্ট এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, কিন্তু এই যে ডিরেক্টরি তৈরির কাজটা আমরা করব হচ্ছে এইখানে। ডিরেক্টরি তৈরির কাজটা করব হচ্ছে এইখানে। আমি শুধু এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। ওকে, কনফিগ ডিরেক্টরির নাম হবে ব্যাকআপ। কনফিগ ফাইল নেম, মানে এই যে ডিভাইসের যে কনফিগারেশন ফাইলটা, এই কনফিগারেশন ফাইলটা কোথায় রাখবো আমি? এই ব্যাকআপ ডিরেক্টরিতে। হ্যাঁ, তাহলে এখানে কনফিগ ডিরেক্টরি, এই যে কনফিগ ডিরেক্টরি স্ল্যাশ ইনভেন্টরি আন্ডারস্কোর হোস্ট নেম। তাহলে এখানে কি আসবে, যে ব্যাকআপস, মানে ফাইলটা এরকম থাকবে, যে ব্যাকআপস নামে একটা ডিরেক্টরি হবে। ডিরেক্টরির ভিতরে জুনিপার রাউটার 4 নামে একটা ফাইল তৈরি হবে, জুনিপার রাউটার 4.conf এই নামে একটা ফাইল তৈরি হবে। আমাদের এখানে দুইটা রাউটার, তাহলে জুনিপার রাউটার 7.conf এই দুইটা ফাইল তৈরি হবে। কার ভিতরে? ব্যাকআপ ফোল্ডারের ভিতরে। কানেকশন সেটিংস হোস্ট হচ্ছে অ্যানসিবল আন্ডারস্কোর হোস্ট, এটা তো আমরা জানি। অ্যানসিবল আন্ডারস্কোর হোস্ট এবং ইনভেন্টরি হোস্ট নেম একই জিনিস বা একই আউটপুট রিটার্ন করে আর কি।
ওকে। এখন ১ম টাস্ক হচ্ছে যে আমাদের হোস্ট এই নেম এখানে কি কাজ করতেছে ভাই? ইনভেন্টরি এই যে আন্ডারস্কোর হোস্ট নেম এটা? না, এই নিচের নিচের আবার হোস্ট এটা কেন দিছেন এটা? ও আচ্ছা। কানেকশন সেটিং আমি কোন ডিভাইসে লগইন করব? বলে দিতে হবে না তাকে? ও আচ্ছা, বুঝতে হুম, পারছি। আচ্ছা। এখন এটা তো একটা করে সে পাবে। ২ টা ডিভাইসে তো আর একবারে লগইন করতে পারবে না। আচ্ছা। এখন টাস্ক এই ফার্স্ট টাস্কে আমি কি করছি? এই কন্ট্রোল মেশিনে আমার যে উবুন্টু মেশিনটা আছে, এই যে উবুন্টু মেশিনটা আছে, আমি কোথায় আছি এখন? এই ডিরেক্টরিতে সে ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি তৈরি করবে। এখন এই কাজটা করবে হচ্ছে এই টাস্কের মধ্যে। কি করছে? নেম। আমি একটা নাম দিছি। নামটা আপনার ইচ্ছামত আপনি যেকোনো কিছু দিতে পারেন। কনফার্ম অর ক্রিয়েট ডিভাইস কনফিগারেশন ডিরেক্টরি। ফাইল। যেহেতু আমরা ডিরেক্টরি তৈরি করব, তাহলে এর প্যারামিটারটা হবে হচ্ছে ফাইল। ফাইলের ভিতরে পরে আমি কি বলবো? পাথ। মানে কোন পাথে আমি এই ডিরেক্টরি তৈরি করব আরকি, হ্যাঁ? কারেন্ট লোকেশনে যে কনফিগ ডিরেক্টরি। কনফিগ ডিরেক্টরির নাম কি হবে? ব্যাকআপস। স্টেট কি? এটা হচ্ছে ডিরেক্টরি, এটা ফাইল না, হ্যাঁ? এটা হচ্ছে এই যে ব্যাকআপ নামে যে নাম নাম যেটা দিচ্ছি, এটার স্টেট হবে হচ্ছে এটা হচ্ছে একটা ডিরেক্টরি, নট এ ফাইল, হ্যাঁ? তো যদি ফাইল হইতো তখন আমরা এখানে স্টেট দিতাম হচ্ছে ফাইল, হ্যাঁ? এইভাবে। রান ওয়ান্স হচ্ছে ইয়েস। রান ওয়ান্স কেন? কারণ এই ডিরেক্টরি বারবার তৈরি করার দরকার নাই। একবারই তৈরি করবা। হ্যাঁ? কারণ এখানে তো আমাদের ২ টা রাউটার। সে একটা ইটারেটিভলি ২ বার ইটারেট করবে। তো ২ বার ইটারেট করলে ২ বার ব্যাকআপ ফাইল তৈরি করবে। তা তো দরকার নাই। ব্যাকআপ ফাইল তো একবার করলেই হয়ে যাবে। তারপরে শুধু ওই ফাইলের ভিতরে মানে ওই ডিরেক্টরির ভিতরে কনফিগারেশন ফাইলগুলোকে রাখবে। এজন্য রান ওয়ান্স হচ্ছে ইয়েস। সে যেন অনলি একবার তৈরি করে। ডেলিগেট টু লোকাল হোস্ট। মানে যে মেশিনটাতে আমি এই পাইথনের প্লেবুকটা প্লে করতেছি, ওই যে ডিরেক্টরি থেকে প্লে করতেছি, ওই ডিরেক্টরির বা ওই মেশিনেই এই পাথটাকে সে তৈরি করবে। এইজন্য বলছে ডেলিগেট টু লোকাল হোস্ট। এই দায়িত্বটা দেয়া হইল কাকে? আমার এই উবুন্টু মেশিনের কারেন্ট ডিরেক্টরিতে বলা হইল যে তুমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করো। ওকে? এটার অর্থটা হচ্ছে এটা যে ডেলিগেট টু লোকাল হোস্ট। আচ্ছা। তাহলে আমাদের এই জায়গাটাই আমাদের ডিরেক্টরি তৈরি করার কাজটা সম্পূর্ণ হইল। আচ্ছা। এখন আমরা কি করব? ওই ডিরেক্টরিতে কনফিগারেশন গুলো সেভ করব। আমরা এখানে নিছি হচ্ছে জুনিপার আন্ডারস্কোর জুনোস আন্ডারস্কোর কনফিগ। আমরা আন্ডারস্কোর কমান্ড নিলেও আমরা করতে পারতাম। ওকে। প্রোভাইডার হচ্ছে কানেকশন সেটিংস। এটা ডেস্টিনেশন হচ্ছে কনফিগ ফাইল নেম। ডেস্টিনেশন হচ্ছে কি? কোথায় এই ফাইলটাকে রাখবে? কনফিগ ফাইল নেম। এই যে দেখেন কনফিগ ফাইল নেম, হ্যাঁ? কনফিগ ফাইল নেম মানে কি? ব্যাকআপ, তারপরে ইনভেন্টরি হোস্ট নেম মানে হচ্ছে রাউটারের নাম, তারপরে এইটা হবে তার হচ্ছে ডেস্টিনেশন পাথ। আমি এখানে ডেস্টিনেশন বলে দিলাম এবং আগে যেভাবে ভ্যারিয়েবল ডিফাইন করছি, যেভাবে ডিরেক্টরি তৈরি করছি, কানেকশন সেটিং এ এটা কোথাও ডিক্লেয়ার করা আছে? কানেকশন প্রোভাইড সেটিংস? এটা ডিফল্ট। আচ্ছা। এটা Ansible এর প্যাকেজে, এই যে প্যাকেজের ক্ষেত্রে মানে কানেকশন সেটিংস দিয়ে কি বোঝাচ্ছ? কানেকশন সেটিংস দিয়ে বোঝাচ্ছে সে ডিভাইসে যে লগইন করবে, রিলেটেড প্যারামিটার গুলো প্রোভাইডারের ভিতরে দেওয়া আছে। ঠিক আছে? যেমন নেট, এখানে আমি কিছু বলি নাই আরকি। SSH বলছি? তাহলে ডিফল্ট হ্যাঁ। সে netconf দিয়ে লগইন করবে। ডিফল্ট। হ্যাঁ? এর আগে দেখাইলাম না যে রোল ব্যাক দিয়ে দেখাইলাম যে সে netconf দিয়ে লগইন করছে? কোনটাতে যেন দেখাইলাম? রোল ব্যাক, এই যে netconf দিয়ে লগইন করবে। হ্যাঁ? ওইটা বলা আছে যে এই যে ডিভাইস, এই প্রোভাইডার হচ্ছে কানেকশন সেটিং এর ভিতরে এই সকল কানেকশনের মানে হচ্ছে সে একটা করে অ্যানসিবল হোস্ট পাবে, তারপরে নেটকম দিয়ে আমি যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করব ওইটা দিয়ে সে লগ ইন করবে। এটাই হচ্ছে প্রোভাইডারের কাজ। কানেকশন মানে হচ্ছে রিমোট কানেকশন এস্টাবলিশ করা, এটা হচ্ছে প্রোভাইডার দিয়ে করতেছে প্রোভাইডার। এটা ডিফল্ট, এটা চেঞ্জ হবে না আরকি, হ্যাঁ? আচ্ছা। এই যে কানেকশন সেটিং এখানে আমি হোস্ট বলছি আর এখানে কানেকশন সেটিং এসে প্রোভাইডারকে শুধু বলে দিছি তুমি হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিবে, ওইটা দিয়ে লগইন করে ফেলবে। কোন ডেস্টিনেশনে রাখবে? এই ডেস্টিনেশনে রাখলো ফরম্যাট টেক্সট। এখানে কয়টা ফরম্যাট হতে পারে? বললাম ২ টা ফরম্যাট। একটা হচ্ছে কি টেক্সট আর একটা হচ্ছে সেট। তো ফরম্যাট হচ্ছে এখানে আমরা দিছি হচ্ছে সেট। যেহেতু আমরা সেট ফরম্যাটেও অটোমেটিক্যালি কনফিগারেশন পুশ করতে পারি, সেট ফরম্যাটেও পুশ করতে পারি, আবার হচ্ছে টেক্সট ফরম্যাটেও পুশ করতে পারি। তো
তো যেকোনো একটা ফরম্যাটে আমি রাখলেই হচ্ছে। যেকোনো একটা ফরম্যাটে রাখলে আমি এই ব্যাকআপটাকে যেকোনো সময় আবার পুশ করতে পারবো। নতুন ডিভাইসের ক্ষেত্রে বা ডিভাইসের যদি ফরম্যাটে আমি যদি এখানে সেট দিয়ে দিই তাহলে সেট ফরম্যাটে হ্যাঁ, রাখবে। সে সেট ফরম্যাটে রাখবে। তাহলে এখানে ফরম্যাট আমি নিলাম হচ্ছে টেক্সট। রিট্রাইভ কমিটেড। রিট্রাইভ কমিটেড মানে হচ্ছে আনকমিটেড যদি থাকে, ডিভাইসে কনফিগারেশন কেউ করছে কিন্তু আনকমিটেড অবস্থায় আছে। সে কি করবে? কমিট করে লাস্ট কনফিগারেশনটাকে সে নিয়ে আসবে। তাহলে দেখেন তো যে এই স্ক্রিপ্টের ভিতরে আর কিছু বোঝার কোনো কিওয়ার্ড আছে কিনা। ওকে, তাহলে আমাদের মোটামুটি পাইথন জোনাস উইথ পাইথন অ্যানসিবল, তাহলে আমাদের মাইক্রোটিকটা বাকি থাকবে আর কি। ক্লিয়ার না? তাহলে এটাকে আমরা কপি করলাম, 5, তাহলে এটার নাম দিয়ে হচ্ছে 6। এখানে ব্যাকআপ ট্যাপ কোনো ডিরেক্টরি নাই আর কি। হ্যাঁ, ওই ক্রিয়েট করবে। অ্যানসিবল কে দায়িত্ব দেওয়া হয়েছে? তুমি ভাই ক্রিয়েট করবা, তুমি ফাইল তৈরি করবা, তুমি রাখবা। হ্যাঁ, কত আরাম। 6, 5 এর জায়গায় আমরা দিয়ে দিব 6, দেন এন্টার। পাসওয়ার্ড হচ্ছে lpam@123#। চেঞ্জ জুনিপার রাউটার 4 লোকাল হোস্ট। আচ্ছা, একটা বলছে চেঞ্জ 1 আর আরেকটা বলছে চেঞ্জ 0। আচ্ছা, দেখি তাহলে একটু যে ls ব্যাকআপ নামে ফোল্ডার তৈরি করছে। ব্যাকআপের ভিতরে যাই, ls দুইটা রাউটার কনফিগারেশন সে নিয়ে আসছে, জুনিপার রাউটার 4, জুনিপার রাউটার 7। আমরা একটু তাহলে মোর করে দেখি যে আসলে সে কনফিগারেশন নিয়ে আসছে কিনা। হ্যাঁ, এই যে নিয়ে চলে আসছে, ফুল কনফিগারেশন চলে আসছে। কতটুকু সময় লাগলো? হ্যাঁ, তারপরে জুনিপার রাউটার 7 ডান। তাহলে আমরা কনফিগারেশন ফাইল নিয়ে আসতে পাচ্ছি। হ্যাঁ, অন্য জিনিসগুলো একইভাবে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে নিয়ে আসার। হ্যাঁ, একটা 1 আর একটা 0 দেখাইলো কেন? একটা 1 এবং 0 দেখালে এখানে আসলে কনফিগারেশন দুইটাতেই কমিট হওয়ার কথা। আমি আবার একটু প্লে করে দেখি। হ্যাঁ, এটা তো দেখানোর কথা না। সিডি, আচ্ছা রুটে চলে আসছি আমি, /home ls। আবার একটু প্লে করি। lpam@123#। কারণ তো আমি হচ্ছে কনফিগারেশন নিচ্ছি আর কি। কনফিগারেশন নিতে গেলে তো আর আমার এখানে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আমি তো এই স্ক্রিপ্টের ভিতরের কোনো তো চেঞ্জেস কনফিগারেশন নাই, শুধু কনফিগারেশন যা আছে আমি ওটাকে নিয়ে আসবো। আগে এটা একটা রাউটারে মনে হয় কমিট দেওয়া ছিল না। ও আচ্ছা, একটা রাউটারে, হ্যাঁ এটা ভালো বলছে, একটা রাউটারে কমিট দেওয়া ছিল না। আমি লাস্টে বলছিলাম যে যদি আনকমিটেড থাকে তাহলে ও কমিট দিবে, কমিট দিয়ে লাস্ট কনফিগারেশনটাকে নিয়ে আসবে। হ্যাঁ, রাইট, কারেক্ট। নয়ন যেটা বলছো ওইটাই, একটা রাউটারে কমিট দেওয়া ছিল না, ওই কারণে